আচ্ছা, সেমিস্টারে হচ্ছে আপনাদের কন্টেস্টও আছে এবং হচ্ছে আপনাদের আরেকটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ইলেকট্রিক্স, সরি ইলেকট্রিক্স না, ইলেকট্রিক্স অলরেডি পার করে আছে। আরেকটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে আপনাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স। ঠিক আছে, সো দুইটা সাবজেক্টই আপনাদের কাছে একটু মানে আমরা যখন পার করছি তখন একটু ঝামেলাকর ছিল। এবং অ্যালগোরিদমের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে সমস্যাটা থাকে সেটা হচ্ছে এরকম যে সি প্রোগ্রামিং এর পর টিপিএস কোর্সের পরে আবার দেখা যায় যে একটা ভালো একটা গ্যাপ। অ্যাজ এ রেজাল্ট দেখা যায় যে এই অ্যালগোরিদমে আইসা পোলাপাইন একটু ট্র্যাক হারিয়ে ফেলে। ঠিক আছে, বা প্রবলেম সলভিং এর সাথে আর লেগে থাকতে পারে না। সো আপনাদের হচ্ছে জানেন আপনারা যে এই সেমিস্টার হচ্ছে ইয়ে আছে, আপনাদের ইউটি আছে, আনলক দ্য অ্যালগোরিদম। সো আমাদের হচ্ছে মেইন টার্গেটটা হচ্ছে আপনাদের ইউটি এর জন্য রেডি করা, এটাই। সো আমরা হচ্ছে আপনাদের পুরো সিলেবাসটা হচ্ছে আজকে আলোচনা করবো। সিলেবাসে কি কি আছে, সিলেবাসে প্রচুর পরিমাণে চেঞ্জ আসছে প্রিভিয়াস সেমিস্টার গুলো থেকে। এবং হয়তো বা আপনারা হচ্ছে ডেটা স্ট্রাকচারে যখন হচ্ছে পরীক্ষা দিছেন, সি প্রোগ্রামিং এ পরীক্ষা দিছেন, তখন বেশ কিছু জিনিস আপনারা হয়তো বা লক্ষ্য করছেন, লাইক কোশ্চেন প্যাটার্নের ম্যাসিভ একটা চেঞ্জ চলে আসছে ড্যাফোডিলে। ঠিক আছে, যে প্রিভিয়াস সেমিস্টারের কোনো কোশ্চেনের সাথে কোনো কোশ্চেনের মিল থাকে না। হ্যাঁ, সো এগুলো হচ্ছে কিভাবে হ্যান্ডেল করতে হবে না করতে হবে, সো সবগুলো নিয়ে হচ্ছে আজকের ডিসকাশন। সো চলেন শুরু করা যাক। আমি হচ্ছে আমার স্ক্রিনটা একটু শেয়ার করি, একটা মিনিট। ওকে, স্ক্রিন। আচ্ছা, আমার স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে। আমি এটা থেকে 2টা মিনিট আছে, 2টা মিনিট থেকে আমি শেয়ার দিই স্ক্রিন। আশা করি আমার স্ক্রিনটা এখন দেখা যাচ্ছে। ওকে, ভিজিবল আছে। ওকে, সো আমরা হচ্ছে বেসিক্যালি আজকে কয়েকটা গাইডলাইনের কথাও আপনাদের বলবো। লাইক আপনাদের যখন হচ্ছে জিনিসগুলো শেখানো হবে, আপনার ক্লাসের কথা বলতেছি, নট লুপ এন্ড লজিকের কথা বলতেছি। ক্লাসে যখন আপনাকে একটা টপিক শেখানো হবে, সবসময় আপনাকে ধরে নেওয়া হবে যে আপনি এর এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে নলেজটা দরকার হয় সেই নলেজটা আপনার আছে। এটা ধরে নিয়ে আপনার হচ্ছে ক্লাসে জিনিসগুলো শেখানো হবে। ঠিক আছে, এই কথাটা কেন বলতেছি, কারণ আপনি যখন অ্যালগোরিদম গুলো করবেন, হ্যাঁ, আপনার এখানে যদি আমি হচ্ছে একবারে রাফলি ধরি, আমার এখানে আপনার এই কোর্সে 30টার মতো অ্যালগোরিদম শিখতে হবে। সর্টিং, সার্চিং, গ্রাফ, তারপরে ডাইনামিক প্রোগ্রামিং। ঠিক আছে, সবকিছু মিলে 30টা প্লাস মাইনাস বেশ কিছু হচ্ছে আপনাদের প্রোগ্রামিং অ্যালগোরিদম শিখতে হবে। এবং সবগুলোর ব্যাকবোন যদি আপনাকে বলি, সবগুলোর ব্যাকবোন কিন্তু হচ্ছে ওই যে আপনার সি প্রোগ্রামিং এর ফাংশন, পয়েন্টার, অ্যারে, ঠিক আছে, এইগুলা থেকেই আসে। হ্যাঁ, যেমন হচ্ছে আপনারা যখন ডাটা স্ট্রাকচার করছেন, আপনি ডেটা স্ট্রাকচারের কোনো কোডের কথা কি চিন্তা করতে পারেন যে কোডে হচ্ছে স্ট্রাকচার ছিল না বা পয়েন্টার ছিল না? অ্যান্সার হচ্ছে না, সবগুলাতেই স্ট্রাকচার পয়েন্টার লাগতো। ঠিক তেমন ভাবে অ্যালগোরিদমেও আপনার প্রত্যেকটা কোডের আপনার হচ্ছে যে কি লাগবে, আপনার ফাংশনের নলেজ লাগবে, ইনডেপথ নলেজ লাগবে ফাংশনের। আগের মতো না যে জাস্ট ফাংশন জানলাম, কল করতে পারলাম, হয়ে গেল, এরকম না। ভেরিয়েবল স্কোপিং থেকে শুরু করে আমাদের ফাংশনের বিভিন্ন টাইপ আছে, কল বাই রেফারেন্স, কল বাই ভ্যালু, কিভাবে কোনটা কাজ করে না করে, পয়েন্টারের কনসেপ্ট। এরপরে হচ্ছে আপনাদের অ্যারের কনসেপ্ট তো পুরোটা ভরা, মানে অ্যারে দিয়ে আপনার পুরো সবগুলো অ্যালগরিদমে দেখা যাচ্ছে কম বেশি অ্যারে ইউজ করা লাগতেছে। তো সব ধরনের কনসেপ্ট আপনার থাকতে হবে, এরপরে হচ্ছে আপনি ক্লাসের সাথে সাস্টেন করতে পারবেন। হ্যাঁ, কারণ আপনার টিচার যখন আপনাকে শিখাবে সে ধরে নেবে যে আপনি জিনিসগুলো অলরেডি জেনে আসছেন। ওকে, সো এই ল্যাকিংসটা হচ্ছে আপনারা সবাই সর্বপ্রথম কভার করার চেষ্টা করবেন। সো আমরা আপনাদের জন্য এই জায়গা থেকে যেটা করছি সেটা হচ্ছে এরকম একটা পাইপলাইন। আমরা এটা আপনাদের ফ্রিতে প্রোভাইড করে দিব। সেটা হচ্ছে যে আহ, আপনাদের ব্যাক এন্ডে যা যা দরকার আছে, ঠিক আছে, ব্যাক এন্ডে বলতে আপনার এই লার্নিং জার্নিটা শুরু করতে, অ্যালগোরিদমের যে জার্নিটা এটা শুরু করতে আপনার প্রিভিয়াস সেমিস্টার্স এর যে ল্যাকিংস গুলো আছে, এই ল্যাকিংস গুলোর জন্য যেন আপনার পিছিয়ে না পড়েন, সেই জন্য হচ্ছে আমরা আপনাদের বেশ কিছু ফ্রি কন্টেন্ট প্রোভাইড করে দিব। লাইক আমরা হচ্ছে অ্যালগোরিদমের ফোল্ডারে যদি যাই, আমাদের অলরেডি মোটামুটি সব ধরনের ভিডিও আমরা হচ্ছে রেকর্ডেড কভার করে ফেলছি। সো এখান থেকে আমি আপনাদের সি এর বেসিক কয়েকটা ভিডিও দেখাচ্ছি যা যা আপনার দরকার। লাইক অ্যারের কথা যে বললাম, আমরা হচ্ছে যেটা করছি যে সর্বপ্রথম অ্যারে সম্পর্কে আপনার একবারে ইনডেপথ হচ্ছে ক্লাস নিয়ে আছে, অ্যারে থেকে অ্যারে কিভাবে কাজ করে না করে এইগুলা। এরপর হচ্ছে অ্যারে থেকে প্রবলেম সলভ, যেটা হচ্ছে কখনো আগে দেখানো হয়নি, যে কিভাবে প্রবলেম সলভ করতে হয়, মানে একটা টপিক শেখার পর ওই টপিক থেকে কিভাবে প্রবলেম সলভ করতে হয় সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করে দিয়েছি এগুলোতে। ঠিক আছে, লাইক ফাংশনের সাথে পয়েন্টারের কি সম্পর্ক, ফাংশন পয়েন্টার একসাথে কিভাবে অ্যাক্ট করে, এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, এই যে কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স, তো এগুলো সবকিছু আমরা আপনাদের এই যে 3 দিনের যে বুট ক্যাম্প, এই 3 দিনের বুট ক্যাম্পে আপনাদের আমরা ফ্রিতে প্রোভাইড করে দিব। নট এইরকম যে হচ্ছে আপনাদের এগুলোতে আমরা লাইভ ক্লাস নিচ্ছি। আমরা হচ্ছে আমাদের প্রাইভেট যে ব্যাচ হবে ইন ফিউচার, সেটাতে হচ্ছে আমরা হয়তো বা এগুলো লাইভে নিব। বাট সবার যেহেতু এটা দরকার, সো আমরা পুরো সি প্রোগ্রামিং এর বেসিক যে কনসেপ্টগুলো আপনাদের মাস্ট লাগবে সবগুলো আমরা ফ্রিতে আপনাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এটাতে দিয়ে দিব। ওকে, আচ্ছা, ফাংশন গেল। পয়েন্টার থেকে হচ্ছে আমাদের হিউজ একটা ক্লাস আছে প্রায় 28 মিনিটের। সো মোটামুটি সবকিছু হচ্ছে আমরা কভার করে রাখছি, আপনাদের প্রোভাইড করে দিব। এটা গেল হচ্ছে আমাদের সি এর বেসিক পোর্শন। ওকে, আচ্ছা, এরপরে আমাদের মোটামুটি আমাদের এই যে কোর্স, এই কোর্সে আমরা হচ্ছে টোটাল 4 জন ইনস্ট্রাক্টর আছি। হ্যাঁ, আপনাদের ডেটা স্ট্রাকচারে যারা আমাদের সাথে ছিলেন তারা জানতেন যে সেখানে শুধুমাত্র আমি একা হচ্ছে হ্যান্ডেল করতাম। বাট অ্যালগোরিদম যেহেতু এটা আপনাদের এই সেমিস্টারে হচ্ছে আবার কন্টেস্টও আছে এবং মাঝখানে একটা হিউজ গ্যাপও গেছে আপনাদের ডেটা স্ট্রাকচারের সময়। So আমরা টোটাল 4 জন ইনস্ট্রাক্টর আছি। আমার ফ্রেন্ড আছে। সো
আমাদের হচ্ছে মেইন ইনস্ট্রাক্টর হিসেবে, লিড ইনস্ট্রাক্টর হিসেবে অ্যালগরিদম থাকবে হচ্ছে আদি বিয়াসির। এরপর হচ্ছে কো ইনস্ট্রাক্টর হিসেবে থাকবে হচ্ছে রায়াত হোসেন ইবনে মাসুদুল হক রায়াত। এরপর হচ্ছে কো ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো আমি। এবং কন্টেস্ট রিলেটেড যত যা কিছু আছে, প্রবলেম সলভিং রিলেটেড, আপনাদের যদি এক্সট্রা কোনো সেশনের দরকার হয় প্রবলেম সলভিং রিলেটেড, সেগুলো সবকিছু হ্যান্ডেল করবে সাইফুল। এবং সবার অপিনিয়নে হচ্ছে আপনারা আজকে শুনবেন যে কিভাবে আপনাদের এই পুরো সেমিস্টার জার্নিটা হওয়া উচিত। এবং আমরা যে জিনিসটা হচ্ছে প্রিভিয়াসলি ফেস করছিলাম সেটা হচ্ছে এরকম যে প্রিভিয়াস যদি আমি হচ্ছে আপনাদের ব্যাচগুলো দেখাই, আমরা হচ্ছে লেটস সে আমরা যদি এখান থেকে অ্যালগরিদমে যাই। সো আমরা হচ্ছে মোটামুটি আমরা হচ্ছে হিউজ পরিমাণে কন্টেন্ট তাদেরকে দিতে পারছি। এটা হচ্ছে আমাদের একটা পজিটিভ দিক ছিল। এবং এই সেমিস্টারে লাস্ট সেমিস্টারে আপনাদের মুন ভাইয়া আপনাদের হচ্ছে অ্যালগরিদম কোর্সটা পেয়েছিল। সো মুনের কাছ থেকে আমরা একটু শুনবো যে কি ধরনের কোশ্চেন প্যাটার্নে চেঞ্জ আসছিল। তাহলে হচ্ছে আপনারা একটু ক্লিয়ার আইডিয়া পাবেন। মুন, তুমি যদি তোমার এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার। আহ আমাদের টাইমে হচ্ছে ফুললি কোশ্চেন প্যাটার্নটা পুরো চেঞ্জ ছিল। ইটস লাইক আপনারা যদি হচ্ছে লাস্ট 3টা সেমিস্টারের কোশ্চেন দেখেন আর আমাদের কোশ্চেন দেখেন তাহলে হচ্ছে একটা আইডিয়া পাবেন। বিশেষ করে থিওরিটিক্যাল কোশ্চেন হচ্ছে আমাদের সময় অনেক বেশি আসছিল। দেখা গেছে যে আমি হয়তো বা যখন স্যারদের সাথে কথা বলছি তারা বলছে যে আগের বারের মতোই কোশ্চেন হবে, বাট কোশ্চেন যখন দেখা গেল যে আইসা দেখা গেছে থিওরিটিক্যাল কোশ্চেন 15 মার্কের মতো ছিল। অ্যান্ড সুডোকোড এমন একটা টপিক থেকে আসছিল যে টপিকটার মানে ক্লাসে সাধারণত পড়ানোই হয় না। জিসিডির একটা সুডোকোড লিখতে বলা হয়েছিল। আফটার দ্যাট র্যাম, তারপর আরো অনেক কনসেপ্ট ছিল যেগুলো আসলে আমাদেরকে ওইভাবে ক্লাসে দেখানোই হয় নাই। ইভেনচুয়ালি ফাইনালেও এমন একটা কন্টেন্ট ছিল যেটা আসছে, বাট ওইটা দেখানো হয়নি। বাট আমাদের হচ্ছে আপনারা রাত ভাই বা আমাদের ব্যাচে হচ্ছে এটা দেখানো হয়েছিল কন্টেন্ট গুলা, কজ অফ এটা সিলেবাসের এক কোনায় ছিল যদিও, বাট ওইভাবে কেউ ক্লাসে ফোকাস করে নাই যখন কোর্সগুলো চলতেছিল স্যাররা। বাট ব্যাচে যেহেতু সবই দেখানো হয়েছিল, সো ওই কন্টেন্টটাও তখন দেখানো হয়েছিল। এই জায়গাটাতে আসলে আমাদের সবার জন্য সুবিধা হয়েছিল যে যারা আমরা ব্যাচে ছিলাম তাদের জন্য অ্যান্সার করতে কষ্ট হয়নি। নট জাস্ট আমাদের অ্যালগরিদম, প্রিভিয়াস যে কটা ব্যাচ লাইক ডাটা স্ট্রাকচার বা হচ্ছে সি প্রোগ্রামিং বা অন্যান্য কোর্সও দেখা গেছে যে কোশ্চেন প্যাটার্ন যে আগে যেমন থাকতো যে প্রিভিয়াসলি পড়লেই হয়ে যেত, ওই জিনিসটা আসলে এখন ওইভাবে দেখা যাচ্ছে না। সো এই জিনিসটা খুবই প্যারা। বাট অ্যাকচুয়ালি আমাদের ব্যাচ থেকে ওইভাবে আমরা ট্রাই করি যাতে প্রতি সেমিস্টারে যতটুকু আসবে ওই জিনিসগুলো আসলে যাতে ডেলিভার হয় ঠিক মতো। ওকে, ঠিক আছে মুন, ধন্যবাদ। আচ্ছা, আহ, আপনাদের হচ্ছে এই জন্য হচ্ছে আমরা হচ্ছে একটা পুরো একটা পাইপলাইন দিয়ে দিব, ওইখানে সবকিছু লিস্টেড আছে। দেখা যাচ্ছে যে দেখা গেছে যে এরকম যে আমি কয়েকটা টপিক হচ্ছে নতুন দেখলাম, লাইক র্যাম, তারপর হচ্ছে ডিএসইউ। এগুলো হচ্ছে আমাদের সময় ছিলই না, মানে সিলেবাস মন তো বললো ওদের সিলেবাসের কোনায় ছিল, বাট আমাদের সিলেবাসের কোনাতেও ছিল না। ঠিক আছে, তো আমি হচ্ছে আমরা আদি হচ্ছে পুরো একটা পাইপলাইন রেডি করছে যে আপনারা কিভাবে এই পুরো জিনিসটাকে ইয়ে করতে পারেন, হ্যান্ডেল করতে পারেন। বাট আমরা হচ্ছে লাস্ট সেমিস্টারে হচ্ছে স্ট্যাটিস্টিক্সটা দেখে আপনাদের আমাদের হচ্ছে ২ পোরশনে প্রত্যেকটা ক্লাস গেছে। ২ পোরশন বলতে আমরা বুঝাচ্ছি যে একটা পোরশনে শুধুমাত্র রেকর্ডেড ক্লাস গেছে এবং আরেকটা পোরশনে শুধু লাইভ ক্লাস গেছে। রেকর্ডেড ক্লাসগুলো গেছে যেন হচ্ছে আপনারা আপনাদের যে কনটেস্ট আছে বা এক্সাম আছে, এক্সামের আগে যেন কুইক রিভিশন দিতে পারেন সেটার জন্য। আর লাইভ ক্লাস হচ্ছে আমরা যথেষ্ট অ্যানালজি দিয়ে যাদের সমস্যা থাকে সবকিছু আমরা হ্যান্ডেল করছি। এবং প্রত্যেকটা ক্লাসের এগেইনস্টে আমাদের ইউজ পরিমাণে পিডিএফ গেছে, আমাদের হচ্ছে প্র্যাকটিস ম্যাটেরিয়ালস গেছে। লাইক আমি যদি এটা দেখাই, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, এটা থেকে হচ্ছে আমাদের এক্সাম্পল সলভ এগুলো ক্লাসের ভিডিও কন্টেন্ট। এরপর হচ্ছে প্রিভিয়াস সেমিস্টার কোশ্চেন অ্যানালাইসিস সবকিছুই ছিল। এবং আপনাদের অ্যালগরিদমের ক্ষেত্রে সেম জিনিসটা হয়েছে। এবং রেকর্ডেড ক্লাসের ক্ষেত্রে প্রচুর পরিমাণে রেকর্ডেড ক্লাস গেছে এবং সবগুলো লেন্থ খুবই কম ছিল, 7 মিনিট 5 মিনিট। ঠিক আছে, 7 মিনিট। কেন কম? কারণ হচ্ছে এই রেকর্ডেড ক্লাসগুলো বানানোই হয়েছে যাতে হচ্ছে আপনারা জাস্ট এক্সামের আগে কুইক রিভিশন দিতে পারেন। ওকে। আর কন্টেস্টের কথা যদি বলি, আমাদের প্রত্যেক উইকে হচ্ছে কন্টেস্ট ছিল। এবং এই সেমিস্টারে আমরা যেটা প্ল্যান করছি, যেহেতু আপনাদের ডেটা স্ট্রাকচারে হিউজ পরিমাণে একটা গ্যাপ থাকে, সবাই কন্টেস্টের সাথে লেগে থাকেন না। So, আমরা এই সেমিস্টারে প্ল্যান করছি ঈদের আগ পর্যন্ত যে সময়টা আমরা পাবো, এই সময় আমরা সিএর যে গ্যাপগুলো আপনাদের আছে সেই গ্যাপগুলো আমরা হ্যান্ডেল করবো। সেই গ্যাপগুলোর উপরে আমরা কন্টেস্ট নিব, কারণ আলটিমেটলি কন্টেস্ট ম্যাটার্স, আপনি যে সাইডেই যান। হ্যাঁ, সো আপনার হচ্ছে প্রবলেম সলভিং জিনিসটা দরকার আছে। এবং ঈদের পর থেকে আমরা মূলত হচ্ছে অ্যালগোরিদমের উপরে, মানে অ্যালগোরিদম যেগুলো পড়ানো হবে সেগুলোর উপরে কন্টেস্ট নিব। ওকে, সো এটা হচ্ছে আমাদের এখানকার আপাতত প্ল্যান। হ্যাঁ, খালিদ কিছু বলবেন? হ্যাঁ, আমরা তো ইনশাল্লাহ আপনার কন্টেস্ট দিব, বাট আমরা যদি নিজের থেকে প্র্যাকটিস করতে চাই প্রবলেম সলভিং এর জন্য, যদি একটা ভালো পজিশন আসে, সেই জন্য কিভাবে প্র্যাকটিস করা যায়, বা মানে কোথায় প্র্যাকটিস করবো, বা কিভাবে যাতে অ্যালগরিদমটা আরো ভালো করতে পারি কন্টেস্টে, আচ্ছা, আপনাদের কন্টেস্টের সাথে সাথে। আচ্ছা, ঠিক আছে, আমি একটু অ্যান্সার করি এটা। এটা মনে হয় আমার থেকে ভালো হচ্ছে সাইফুল অ্যান্সার দিতে পারবে এটা। আপনার সাইফুল ভাই যখন আসবে তখন এটা একটু কোশ্চেনটা করলে ভালো হয়। তো আমি বলে রাখি যে আমরা আপনাদের একটা প্রবলেম শিট দিব, যেটা একটা ট্রেকার শিট টাইপের থাকবে, যেটা আপনারা হচ্ছে যে টেক অফের সময় পাইছিলেন, ওইরকম একটা শিট আপনাদের দেওয়া হবে ইউটিউবের জন্য, ইউটিউব ব্যাচের জন্য। ঠিক আছে, আচ্ছা। এই রিলেটেড কথাবার্তা সাইফুল ভাই আপনাদের সাথে শেয়ার করবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা ওকে হচ্ছে ভাই।
শিওর। আচ্ছা, এখন আপনাদের যেটা আমি দেখাবো সেটা হচ্ছে যে আমাদের ক্লাসগুলো কিভাবে যাবে। লাইক আমি যদি আপনাদের দেখাই, আপনাদের লেটস এখানে কয়েকটা টপিকের এখানে ফোল্ডার করা আছে। লেটস আমি সার্চিং অ্যালগরিদমে যাচ্ছি। সার্চিং অ্যালগরিদমের মধ্যে ২ টা আমাদের টাইপ আছে, বাইনারি সার্চ এন্ড লিনিয়ার সার্চ। বাইনারি সার্চ থেকে শুধুমাত্র ১ম ভিডিওটা যাবে হচ্ছে বাইনারি সার্চ কি, এটার সিমুলেশনটা। এরপরের ভিডিওটা এই যে যেমন হচ্ছে সিমুলেশনের ভিডিও মাত্র হচ্ছে ১০ মিনিটের একটা ভিডিও। ঠিক আছে? এরপরের যে ক্লাসটা এটা যাবে হচ্ছে বাইনারি সার্চের সুডোকোড। আপনাদের যেকোনো অ্যালগরিদমের ক্ষেত্রে ৩ টা জিনিস শিখতে হবে মাস্ট। ঠিক আছে? আপনি যেখান থেকে শেখেন, ডাজন্ট ম্যাটার। ৩ টা জিনিস শিখতে হবে। ৩ টা জিনিসই আপনার পরীক্ষাতে আসার মতো। কখন কোনটা আসতেছে বলা যাচ্ছে না। সো বাইনারি সার্চ 1, বাইনারি সার্চ 1 এ আমরা রাখছি জাস্ট সিমুলেশন। বাইনারি সার্চ 2 এটাতে রাখছি হচ্ছে জাস্ট ওই সিমুলেশনের এগেইনস্ট এ সুডোকোড, নট অ্যাকচুয়াল কোড, সুডোকোড। ঠিক আছে? এবং এটা হচ্ছে সেটার সুডোকোড। সুডোকোড খুবই সুন্দরভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ বোঝানো হচ্ছে। এরপর হচ্ছে টাইম কমপ্লেক্সিটি ডিসকাশন আছে সুডো কোডে, এবং এরপরে আমরা যে ভিডিওটা রাখছি সেটা হচ্ছে ওই সুডো কোডেরই আমরা হচ্ছে কিভাবে ওই সুডো কোডটা যেটা আমরা শিখলাম এটা থেকে আমরা কিভাবে প্রবলেম সলভ করতে পারি। হ্যাঁ, প্রিভিয়াসলি আমাদের যেসব আমরা হচ্ছে এগুলো পাইছি স্টুডেন্টসদের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি, ফিডব্যাকটা ছিল এরকম যে হ্যাঁ, আমরা তো কোনো একটা অ্যালগোরিদম শিখি বা টপিক শিখি, বাট ওই টপিক থেকে কিভাবে প্রবলেম সলভ করতে হয় এইটা আমরা পাই না। হ্যাঁ, তো আমরা হচ্ছে এবার চিন্তা করছি যে এই গ্যাপটা হচ্ছে আমরা মিটিগেট করার চেষ্টা করবো, যে কিভাবে একটা প্রবলেমস আপনি হচ্ছে বাইনারি সার্চ শিখছেন, এখান থেকে আপনি কিভাবে প্রবলেম সলভ করবেন। সো আমরা হচ্ছে হয়তো ইউটিউবের একটা কোনো একটা কোশ্চেন নিয়ে ওই বাইনারি সার্চ এর এগেইনস্ট আমরা এটাকে সলভ করে দেখলাম যে এইভাবে হচ্ছে আমরা জিনিসগুলোকে ক্যালকুলেট করতেছি বা ফ্লোচার্টটা ডিজাইন করতেছি। ওকে, সো আমাদের প্রত্যেকটা টপিকে এরকম স্ট্রাকচার্ড ওয়েতে যাবে, এবং আপনাদের কাছে সাজেশন থাকবে যে কোনো টপিক আপনি যখন অ্যালগরিদমে শিখতেছেন ৩ টা ভাবে শিখবেন যদি আপনি ফুল মার্কস ইনশিওর করতে চান। ১ম এ সেটার সিমুলেশন দেখবেন, তারপর সেটার সুডো কোড দেখবেন, তারপর সেটাকে ইমপ্লিমেন্ট করার কোড দেখবেন। তারপরে 3rd স্টেজে ওই একটা অ্যালগরিদমের জন্য ওই একটা অ্যালগরিদম দিয়ে কিভাবে প্রবলেম সলভ করতে হয় সেটা দেখবেন। ওকে? আচ্ছা। সো বাইনারি সার্চ, লিনিয়ার সার্চ এটা গেল। আপনাদের ফাংশনস, রিকারশনস এগুলো অলরেডি রেকর্ডেড সবকিছু আছে। আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশনটা শুধু নাই। এটা খুবই বেসিক ইন্ট্রোডাকশনটা আমাদের লাইভ ক্লাসে হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, কমপ্লেক্সিটি অ্যানালাইসিস, এবং কমপ্লেক্সিটি অ্যানালাইসিস থেকে মাস্ট একটা কোশ্চেন আপনারা পাবেন। ঠিক আছে? সো আমি এই ভিডিওটা হচ্ছে অ্যানালাইসিস এর যদি হচ্ছে কেউ পুরোটা দেখতে পারেন, এটা হচ্ছে প্রায় ১ ঘন্টা ৪৮ মিনিটের একটা ভিডিও, তাহলে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস সম্পর্কে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? যে কিভাবে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করতে হয়। এরপর হচ্ছে আমাদের প্রত্যেকটা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস থাকবে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল প্ল্যান, এন্ড আমাদের রেগুলার কন্টেস্ট থাকবে। এন্ড আমি হচ্ছে খুবই হচ্ছে আশ্চর্য হয়ে গেছি এবার যে জাস্ট আমরা হচ্ছে ফ্রি ক্লাস শুরু করার আগে আমাদের কোর্সের হিউজ পরিমাণে এনরোল অলরেডি হয়ে গেছে। সো আমাদের উপর আস্থা রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সো আমি হচ্ছে এই অবস্থায় আপনাদের কোর্স ইনস্ট্রাক্টর আদিবকে বলবো স্ক্রিনটা শেয়ার করে আপনাদের পুরো কোর্সের যে আউটলাইনটা, যে এই সেমিস্টার আপনারা মিডে কি কি শিখতেছেন, ফাইনালে কি কি শিখতেছেন, এন্ড কোনটা থেকে কি ধরনের কোশ্চেন আসে সেটা সম্পর্কে ডিসকাস করার জন্য। আদিব। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি। দেখা যায় কিনা আমাকে একটু জানাইস আর কি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখাচ্ছি। আচ্ছা, আমরা এখানে আসি, এটা কেটে দিই। আচ্ছা, সো মেইনলি আপনাদের মিড টার্ম এবং ফাইনাল টার্ম দুই ক্ষেত্রে আপনাদের এখানে সিলেবাসটা একটু মানে আপনাদের বিএলসি তে যেগুলো পাবেন একটু মানে অর্গানাইজ না তেমন, এখানে একটু অর্গানাইজ করে এখানে রাখা আছে আর কি। সো ফার্স্টে আপনাদের যেটা বলা আছে যে কি ইন্ট্রোডাকশন টু অ্যালগরিদমস আপনাদের বেসিক কয়েকটাই আছে, কিন্তু এই ক্ষেত্রে আপনাদের কয়েকটা জিনিস আছে। আমরা গতবার কি দেখছি যে থিওরি রিলেটেড কোয়েশ্চেন কিন্তু এখন আসা শুরু হয়েছে, মানে আপনাদের আচ্ছা, জাস্ট নর্মাল কি হ্যাঁ। আরেকটা মিট লিঙ্ক দেওয়া আছে, ওইটাতেও স্টুডেন্টসরা আছে। তুই যদি হচ্ছে ওই মিট লিঙ্কটাতেও একটু স্ক্রিনটা শেয়ার দিতি জয়েন করে, আমি হচ্ছে আচ্ছা লিঙ্কটা ইনবক্সে। আচ্ছা, আমাকে কি এখন 2টা মিট থেকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, ঠিক, ওকে। আচ্ছা, তাহলে এখন আমরা আসলে সিলেবাসটা একটু দেখার চেষ্টা করি। এখানে আমাদের যে এটা ছিল আর কি, আমাদের অ্যালগরিদমের সিলেবাস মিড টার্ম আমাদের কি আছে, ইন্ট্রোডাকশন টু অ্যালগরিদমস, ফাংশন রিকারশন, ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন, ওগুলো দেখো নিতে, কমপ্লেক্সিটি অ্যানালিসিস, সার্চিং অ্যালগরিদম, সর্টিং অ্যালগরিদম, ডিভাইড এন্ড কনকার আর গ্রিডি অ্যালগরিদম, বেসিক্যালি এই কয়টা। তো এই কয়টার মধ্যে আমাদের আসলে কিরকম পার্ট আছে এগুলো আমাদের বুঝতে হবে। প্রথম পার্ট হচ্ছে যে আমাদের থিওরি কয়েকটা জিনিস আছে, যেগুলো হচ্ছে এরকম যে ইন্ট্রোডাকশন টু অ্যালগরিদম, হোয়াট ইজ অ্যালগরিদম, প্রবলেম সলভিং, মাইন্ডসেট, র্যাম মডেল। এখানে র্যাম মডেলটা আপনাদের হালকা একটু পড়াশোনা করতে হবে। জাস্ট এটা বেসিক্যালি আমাদের অ্যালগরিদম কিভাবে তুলনা করে একটা সাথে আরেকটা, ওটা র্যাম মডেলের ইয়েতে করে। আপনাদের যেমন টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি যেগুলো আছে এগুলা এই র্যাম মডেলের উপর বেস করে ইয়ে করে আর কি। এখন এরপর কি আছে আপনাদের ফাংশনস, রিকারশনস এন্ড ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশনস। এখন এইগুলা কি আপনারা তো ভাবতেছেন যে অ্যালগরিদমের সাথে এগুলো কিভাবে সম্পর্কিত। এখন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়টা কি, যে এখানে আপনাদের অনেক কিছু যেগুলো দেখতেছেন এগুলা জাস্ট আপনাদেরকে ইয়ে করার জন্য, অ্যালগরিদমের সাথে কোপ করার জন্য এগুলো দেওয়া হয়েছে। আসলে কিভাবে সেগুলো বলি, ফাংশনস আপনাদের লাগবে, আপনাদের একটু আগে বলা হলো যে আপনাদেরকে ফাংশন শিখতে হবে অ্যালগরিদম গুলো বোঝার জন্য, কারণ সব মোস্টলি সবগুলা আপনাদের যে ইয়েগুলো আছে অ্যালগরিদম আছে সেখানে ফাংশন ইউজ হচ্ছে এবং রিকারশন ইউজ হচ্ছে। এবং ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশনের ক্ষেত্রে আপনাদের এখানে কি দেখেন যে লগারিদমস লেখা আছে,
লগারিদমসটা আপনাদের কোন ক্ষেত্রে লাগবে? লগারিদমসটা আপনাদের লাগবে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিসের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনাদের লগারিদমের কিভাবে ইকুয়েশনের ক্ষেত্রে লগ ইউজ করে আপনাদের সলভ করতে হয় কোন একটা ইকুয়েশন, সেগুলো আপনাদেরকে বুঝতে হবে। এতে অ্যাসিম্পটোটিক যেগুলো নোটেশন আছে এগুলো আপনার টাইম কমপ্লেক্সিটির জন্য আর কি, এগুলো যে বিগ নোটেশন যেগুলো দেখেন এগুলো নোটেশন। তারপর এখানে রিকারেন্স রিলেশনস আছে, সলভিং রিকারেন্সেস আছে। তারপরে যেরকম তিনটা মেথড দেখতেছেন যে সাবস্টিটিউশন, রিকারশন, ট্রি, মাস মেথড, এগুলো সবগুলোই হচ্ছে আপনাদের টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিসের জন্য আপনাদের এগুলো ইউজ করা হয়। এগুলো ইকুয়েশন গুলা থেকে আমাদের যে মেইন যেটা মেইন ফর্মুলাটা যেটা ওটা বের করার জন্য ইউজ করা হয় আর কি। আর তারপরে আসে হচ্ছে কি আপনাদের টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিস। এখান থেকে হচ্ছে আপনাদের আসল পড়াশোনা। এতক্ষণ আপনারা যেগুলো দেখলেন সেগুলো কি, সেগুলো হচ্ছে আপনাদের প্রিরিকুইজিট, যাতে আপনাদের মেইন এই টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিস করার জন্য আপনাদের এগুলো শিখতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন যে আপনাদের সিলেবাস এখানে দেওয়া আছে কি, ইউনিটস গ্রেটেস্ট কমন ডিভাইস জিসিডি অ্যালগরিদম। এটা কিন্তু আপনাদের নর্মালি কখনো পড়ানো হয় না, কিন্তু যে মৌলিক একটু বললো গতবার আপনাদের যেরকম মানে একটা করে ইয়া চলে আসছিল তাই না, যে এগুলো ইউক্লিডস অ্যালগরিদমের কিন্তু আপনাদের ইয়া চলে আসছিল, শুরু করে আসছিল মোস্টলি। তো এগুলো কিন্তু সিলেবাসের এক কানিকুনিতে থাকে, যেগুলো আপনাদের সব ফ্যাকাল্টিরা ঠিক মতো পড়াবে না। ঠিক আছে, এইগুলো আপনাদের একটু মাইন্ডে রাখতে হবে। আমরা চেষ্টা করবো, আমরা কিন্তু গতবারও এটার উপর ভিডিও দিছিলাম, আমি ভিডিওটা দিছিলাম এটা জিসিডির পরীক্ষার আগে, কারণ আমরা বুঝতে পারছিলাম যে আচ্ছা আমরা সবগুলো কর্নার কেস আমরা কমপ্লিট করে রাখবো আর কি। এরপরে এখানে কি আছে যে টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিস এন্ড প্রুফ টেকনিক্স। আচ্ছা, আপনাদের এখন একটা কথা বলি, আপনাদের মার্কস ডিস্ট্রিবিউশনের যে ব্যাপারটা আছে সেটা কি, যে গতবার মোস্ট লাইকলি এটা বেশিরভাগ টাইম আসে না, আমাদের বেলা এরকম আসতো না থিওরিটিক্যাল, কিন্তু গতবার থ্রি থেকে এখানে 5 নম্বরের মতো আসছে। আপনাদের এখানে থ্রি থেকে কি কি আসছিল জানেন? আপনাদের আসলে মোস্ট লাইকলি র্যাম মডেল নাকি একটা আসছিল, আর একটা আসছিল হচ্ছে আপনাদের এখানে ইয়ানি অ্যাসিম্পটোটিক নোটেশন যে বিগো, আপনার বেস কেস, ওয়ার্স্ট কেস এন্ড ইয়ার এটার উপরে যে নোটেশন গুলো আছে এগুলো এক্সপ্লেন করতে বলছে আর কি। বেস কেসগুলো নোটেশন আপনাদেরকে এক্সপ্লেন করতে বলছে। এখন এগুলো থেকে কোশ্চেন আসা শুরু হয়েছে। তারপর আপনাদের কি কি আছে এখানে, যে টাইম কমপ্লেক্সিটি থেকে আপনাদের কিরকম কোশ্চেন আসবে, আপনাদের লিটারালি একটা কোড স্নিপেট দেওয়া থাকবে, সেখান থেকে আপনাদেরকে বলবে এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে এটা বের করতে। সো আপনাদের অলরেডি সাদমান ভাই বললো, ওনার একটা ভিডিও দেওয়া আছে, একটা বড় ভিডিও দেওয়া আছে। টাইম কমপ্লেক্সিটি কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট টপিক এবং এটা একটু কমপ্লেক্স টপিক, একটু কঠিন টপিক, এই জন্য এটা ভিডিওটা কিন্তু একটু লং ছিল, আপনাদের সাদমান ভাই বললো অলরেডি। এখন আপনাদের আরেকটা বিষয় জানা রেখে, আপনারা যখন কোনো জব ইন্টারভিউ যাবেন বা যেখানেই যাবেন, আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স থাকবে সেই ক্ষেত্রে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। এটা একটা খুবই কমন কোয়েশ্চেন, কোন একটা কোড স্নিপেট দিল বা কোন একটা অ্যালগরিদম আপনাকে দিল, ওখানে দিয়ে বললো যে এটা টাইম কমপ্লেক্সিটি কত, আপনি এটা বের করতে পারতেছেন কিনা, আপনি ধরতে পারতেছেন কিনা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, এরপর আমরা আসি আর কি এখানে কি কি আচ্ছা, এখানে ইন্ট্রোডাকশন টু দ্য প্রুফস দেখতেছেন, লুপ, ইন্টারভাল দেখতেছেন, এগুলো অনেকটা থিওরিটিক্যাল, এগুলো খুব বেশি মানে ইমপ্লিমেন্টেশনের মতো ওরকম খুব বেশি জিনিস, এগুলো জাস্ট থিওরিটিক্যাল, এগুলো আপনাদেরকে হালকা করে আপনাদের দেখাই দিলে আপনারা পারবেন। সো ভয় পাওয়ার ওরকম ইয়া নাই, বাট আপনাদেরকে অবশ্যই টাইম কমপ্লেক্সিটি জিনিসটা এটা কিন্তু কমপ্লেক্স, এটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। এবং এখান থেকে প্রত্যেকবার অ্যাটলিস্ট 5 মার্কস আসে, অ্যাটলিস্ট, বুঝতে পারছেন? মানে 5 নাম্বার এখানে মিডে আপনাদের আসবে, আর মিডে কিন্তু আপনাদের মার্কস অনেক কম, 25 মার্কসে কিন্তু 5 নাম্বার হিউজ। তো 5 নাম্বার আসে, এবার বেশিও আসতে পারে, কারণ এখন কিন্তু কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। আর একটু আগে আমরা যখন বললাম যে আপনাদের যে বিগো নোটেশন বা যে অ্যাসিম্পটোটিক নোটেশন গুলো এগুলো আসলে এগুলো কিন্তু টাইম কমপ্লেক্সিটির সাথে রিলেটেড। সো আপনি বলতে পারেন যে 7 নাম্বার আসছিল, মানে 5 বা 7 আপনি যেভাবে ধরতে চাচ্ছেন আর কি। আচ্ছা, এরপর আমরা আসি কি সার্চিং অ্যালগরিদমস। আপনাদের অনেকগুলো সার্চিং অ্যালগরিদমস আছে, কিন্তু বেসিক্যালি সার্চিং অ্যালগরিদম আপনাদের মেইন হচ্ছে দুইটাই, বুঝছেন? আপনাদের দুটাই পড়তে হবে। সার্চিং অ্যালগরিদম হচ্ছে লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চ। আপনাদের সাদমান ভাই মনে অলরেডি ওটার ভিডিও ইয়েগুলো একটু দেখাই দিল আর কি। এবং লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চ অ্যালগরিদমটা এই দুইটার ক্ষেত্রে আপনাদেরকে তিনটা স্টেপে, বললো না তিনটা স্টেপে, মানে প্রথমে আপনাদেরকে বুঝতে হবে এটা কিভাবে কাজ করে, অথবা এটার ভিজুয়ালাইজেশনটা আপনাদেরকে বুঝতে হবে এগুলার, তারপরে বুঝতে হবে এগুলার সুডোকোড এবং কোড ইমপ্লিমেন্টেশন। আর একইভাবে আপনাদের যেগুলো আছে আর কি সর্টিং অ্যালগরিদম আসলে আপনাদের অনেকগুলো আছে। সর্টিং অ্যালগরিদম বলতে আপনাদের তিনটা থাকে হচ্ছে আপনাদের সর্টিং অ্যালগরিদম, বাবল সর্ট, ইনসারশন সর্ট এবং সিলেকশন সর্ট। এগুলো আপনাদের অনেকটা অ্যালগরিদম, নরমাল অ্যালগরিদম, কিন্তু পরেরগুলা মানে এগুলো আসলে তুলনামূলক একটু সহজ, কিন্তু কঠিনগুলো করা হচ্ছে আপনাদের কুইক সর্ট এবং মার্জ সর্ট। এই দুটো আপনাদের তুলনামূলক একটু কঠিন হয় এবং এই দুটো থেকে আপনাদের কোশ্চেন বেশি আসে। এবং এই দুটো কঠিন বলতে ভিজুয়ালাইজেশনটা আপনাদের একটু ভালো করে বুঝতে পারলে সমস্যা হবে না, কিন্তু আপনারা প্যারায় করবেন যদি আপনাদের এই দুটার সুডোকোড লিখতে দেয়। আর এখন সিলেবাস যেভাবে চেঞ্জ হচ্ছে, এটা আসা অস্বাভাবিক কিছু আমি মনে করি না, আসতেই পারে। সেগুলো আপনাদেরকে ভালো করে পড়তে হবে, এগুলো থেকে মার্কস আসে প্রত্যেকবার, আপনার কুইক শর্ট অথবা মার্কস শর্ট এগুলো থেকে কোশ্চেন আসে। আপনাদেরকে একটা আপনাদেরকে একটা অ্যারে দিয়ে বলতে পারে যে আপনাদের কোন সর্টিং টেকনিক ইউজ করতে পারে। আপনাদেরকে দুই ধরনের দিতে পারে, ডিভাইড এন্ড কনকার বলে দিতে পারে, অথবা এই উপরে তিনটার জন্য করে দিতে পারে আর কি। সো সেক্ষেত্রে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হয় যে কোনটা আপনি ইউজ করবেন, ওটার উপর আপনাদের মার্কস থাকে। এবং ডিভাইড এন্ড কনকারের ক্ষেত্রে আপনাদের কয়েকটা সেখানে দেখেন যে মার্কস শর্ট আছে, কুইক শর্ট আছে, এগুলো আছে আর কি। সো এগুলো অনেক নর্মাল জিনিস। তারপর এখানে আরো আছে যে স্টেবল এন্ড ইন্টারেস্ট সর্টিং, এগুলো সাধারণত এরকম আসে না, বাট আমরা সবগুলো কভার করার চেষ্টা করি। আচ্ছা, এখন আপনাদের এখানে কি কি আছে, এখানে দেখেন যে ডিভাইড এন্ড কনকার অ্যাপ্রোচ, মার্কস শর্ট আছে, ম্যাক্সিমাম সাবের প্রবলেম আছে, এগুলো এক ধরনের প্রবলেম, এগুলো আপনাদেরকে দেখাতে পারবো। এগুলো আসলে মেইন না, মেইন হচ্ছে আপনাদের মার্কস শর্ট এন্ড কুইক শর্ট আছে, প্রায়োরিটি কুইক শর্ট, এটা কুইক শর্টের একটা ভার্সন, এরকম না। আপনারা যদি মার্কস শর্ট এবং কুইক শর্ট বোঝেন, বাকিগুলো আপনারা এগুলো হ্যান্ডেল করতে পারবেন।
সো এরপরে আপনাদের কি কি আছে, গ্রিডি অ্যালগরিদম, এবং এইগুলা থেকে আপনাদেরকে মাস্ট শিখে যেতে হবে ভালো করে। সেগুলো হচ্ছে যে আপনাদের এখানে যেগুলো দেখতেছেন, নিচে যেগুলো দেখতেছেন কি, যে গ্রিডি কয়েন চেঞ্জ, গ্রিডি মিন প্যাকিং, অ্যাক্টিভিটি সিলেকশন, গ্রিডি পার্সেল ন্যাপস্যাক, হাফম্যান কোডিং, এগুলো থেকে আপনাদের কোশ্চেন আসে। আর জাস্ট গ্রিডি অ্যালগরিদমের ইনস্ট্রাকশনের জন্য থিওরিটিক্যাল যে আলোচনা, সেগুলো হচ্ছে এই জায়গায় দেখতে পারতেছেন, যে ইন্ট্রোডাকশন টু গ্রিডি অ্যাপ্রোচ, গ্রিডি চয়েস প্রপার্টি, অপটিমাল সাবস্ট্রাকচার, প্রুফ অফ কারেক্টনেস, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো সবগুলো জিনিস আপনি মানে জাস্ট থিওরিটিক্যাল আলোচনা, এবং আপনাদের অনেক ক্ষেত্রে দিতে পারে যে প্রুফ অফ কারেক্টনেস আপনি মানে প্রুফ করেন যেটা কি কিনা, ওগুলো আপনি এগুলো দিয়ে আলোচনা করতে পারেন, মানে এগুলো ইউজ করার পরে তারপরে প্রুফটা আপনি করতে পারেন। সো মেইন আপনাদের শিখতে হচ্ছে এগুলা, এগুলো থেকে আপনাদের মাস্ট একটা বা দুইটা এটা আসবে, একটা তো কম বললাম, আপনাদের একটা দুইটা তিনটা আসতে পারে, ঠিক আছে, যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এইগুলো থেকে আপনাদের মাস্ট আসবে, এগুলো থেকে আপনাদের 10 নম্বর আসবে অলমোস্ট গ্যারান্টিড। 25-এর মধ্যে 10 এখান থেকে গ্যারান্টি আসবে। আপনাদের শর্ট থেকে আপনাদের আরো 5 আসতে পারে, আর বাকিগুলো আপনাদের থিওরি বা ইয়া থেকে আসতে পারে। অথবা আপনাদের করে কি জানেন, আপনাদের অ্যালগরিদমে এখন একটা ট্রেন্ড দেখতেছি, সেটা কি, যে আপনাদের ক্লাসিক কিছু প্রবলেম যেগুলো আছে, ধরেন আপনাদের ফিবোনাকি নাম্বার অথবা প্যালিন্ড্রোম, অথবা আপনার আরো যেগুলো আছে প্রাইম নাম্বার যেগুলো আছে, এগুলো কোশ্চেন অনেক ক্ষেত্রে ঢুকায় দেয়। তো এগুলো আপনাদেরকে বুঝতে হবে। এই জন্য আমরা করতেছি কি, আপনাদের প্রবলেম সলভিং অথবা হাতে কোডিং করার যে অভ্যাসটা, এটা আমরা গড়ে তোলার চেষ্টা করবো। আপনারা অনেকে আছেন যারা কোডিং করতে ভয় পান, আমরা আপনাদের এই ভয়গুলা দূর করার চেষ্টা করবো। আপনাদের লিটারালি আমি কোডিং এর ভিডিও দিয়ে দিব, সাথে সাথে আপনাদের প্রবলেম সলভিং এরও আমরা মানে সিস্টেম করতেছি আর কি। তারপর ফাইনালটা এখন খুব বেশি আলোচনা করবো না, কারণ এটা আপনাদের আরো পরে আসবেন, বাট বেসিক্যালি বলে রাখি, এখানে আপনাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো থিওরিটিক্যাল আলোচনা অনেকখানি। এখানে দেখেন যে ফিবোনাকি নাম্বার প্রবলেম ইউজিং ডিপি, দেখছেন একটু আগে ফিবোনাকির কথা বললাম, এটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করে আপনার ফিবোনাকি নাম্বার বের করার একটা। এগুলো ক্ষেত্রে আপনাদের পরীক্ষায় কিভাবে আসে, সেটা হচ্ছে যে আপনাদেরকে সুডো কোড লিখতে বলে, আপনাদেরকে ডিরেক্ট কোড লিখতে বলে না, কিন্তু সুডো কোড লিখতে বলে। এখন একটা বিষয় হচ্ছে, আপনারা অনেকে ভাবতেছেন একটা সুডো কোড মুখস্থ করে যাবো, কিন্তু সুডো কোড মুখস্থ করা কিন্তু আর কোড মুখস্থ করা অনেকটা সেম জিনিস। সুডো কোড কিন্তু অলমোস্ট কোড লাইক স্ট্রাকচার, আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, কিছু বলতে চাচ্ছেন? হ্যালো, হ্যালো। ভাই না ভাই, আপনি করে continue বলছে করতে পারেন, হ্যাঁ, আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা আচ্ছা। সো এখানে বিষয়টা কি, আপনাদের এখানে যেটা করতে দেয় সেটা হচ্ছে সুডো কোড লিখতে দেয়, এবং সুডো কোডটা অলমোস্ট কোডের মধ্যে। So আপনারা যদি কোডটা বুঝতে পারেন, আপনাদেরকে সুডো কোড মানে মুখস্থ করার এরকম কোনো প্রয়োজন নেই। আপনারা যদি কোডটা বোঝেন, আপনারা অবশ্যই ওখান থেকে সুডো কোড ইয়ে করতে পারেন, অথবা আপনারা যদি সুডো কোডটা বোঝেন, আপনারা ওখান থেকে কোড বিল্ড করতে পারবেন। সো এই দুটো একটার সাথে একটা খুবই শক্তভাবে জড়িত। So আপনারা বুঝতে পারতেছেন ব্যাপারটা। তারপর এখানে একটা জিনিস দেখেন, যে এখান থেকে যেগুলো আসে আর কি, মেইন প্রবলেম গুলো আসে, মেইন কোশ্চেন গুলো আসে এখান থেকে, যে কয়েন চেঞ্জ আসে, 01 ন্যাপস্যাক আসে, এলসিএস এবং এলআইএস থেকে মাস্ট আসে, প্রত্যেকবারই আসে, এবং এবারও আসাটা অনেক স্বাভাবিক। তারপরে যে এডিট ডিস্টেন্স মেডিসিন একটু কম ইম্পর্টেন্ট আর কি, বাট আপনাদের এলসিএস এলআইএস, আচ্ছা, এগুলো আছে। এখন আপনাদের জাস্ট গ্রাফ অ্যালগরিদম যেগুলো আছে, গ্রাফ অনেকগুলো অ্যালগরিদম আছে, এবং প্রত্যেকবারই গ্রাফ থেকে আপনাদের কোশ্চেন আসবে। গ্রাফ অ্যালগরিদমের মধ্যে আপনাদের বিএফএস, ডিএফএস, সাইকেল ডিটেকশন, এগুলো আছে আর কি, আপনাদের স্ট্রংলি কানেক্টেড গ্রাফ। তারপরে হ্যাঁ, যে ডিসটেন্স সেট ইউনিয়ন, এটা কিন্তু আপনাদের সাধারণত সেখানে, এটা গতবার আসছিল, এটা একটু কঠিন জিনিস অনেকের, বাট এটার জন্য আমরা ভিডিও দিচ্ছিলাম আর কি, এটা স্টুডেন্টদের অনেক হেল্প হয়েছিল আশা করি। এবং আপনাদের মিনিমাম স্প্যানিং ট্রির মধ্যে আপনাদের ক্রুসকালস অ্যালগরিদম, প্রিন্স অ্যালগরিদম, এগুলো আছে। তারপর ডায়াস্টার, বেলম্যান ফোর্ড এবং ফ্লোরিড ওয়ার্সাল অ্যালগরিদম, এগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। আপাতত আপনারা গ্রাফ নিয়ে ওরকম জানেন না, সো এটা নিয়ে খুব বেশি আলোচনা করবো না। আচ্ছা, এটা গেল আপনাদের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন কিভাবে আসে সেটা নিয়ে বললাম, ঠিক আছে। আপনাদেরকে জাস্ট ফাইনাল একটা জাস্ট একবার ইয়ে করে দিই, যে আপনাদের এখানে যেগুলো অ্যালগরিদম, বেশিরভাগ যেগুলো অ্যালগরিদম আছে, বেশিরভাগ ক্ষেত্রে আপনার এলসিএস এলএস এগুলো থেকে 5 করে আসে, ন্যাপস্যাক থেকে 5 করে আসে, এগুলো থেকে এরকম বিএফএস, ডিএফএস, এগুলো আপনাদের বেশ কয়েকটা করতে দেয়। আপনাদেরকে এমন ভাবে করতে দেয় যে একটা গ্রাফ দিয়ে দেয়, আপনাদেরকে সিনারিও দিয়ে দেয়, আপনারা কোনটা ইউজ করবেন ওই প্রবলেমটা সলভ করার জন্য, কোন অ্যালগরিদম ইউজ করবেন সেটা আপনাদেরকে চুজ করতে হবে। সো আপনাদেরকে এগুলো অ্যালগরিদম সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। সো আজকের ক্লাসে আমরা বলছিলাম কি, আমরা অ্যালগরিদমের ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব, এবং আমরা দুইটা সার্চিং অ্যালগরিদম দেখবো, যে লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চ। আমরা ওইখানে এখন তাড়াতাড়ি আমরা একটু সুইচ করে যাই, যেহেতু আমরা অলরেডি অনেক সময় পার করে ফেলছি। সো আমরা তাড়াতাড়ি ওইদিকে চলে যাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আদিব ইয়াসিন অ্যান্ড ওয়েলকাম টু লুপ এন্ড লজিক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লিনিয়ার সার্চ অ্যালগরিদম নিয়ে। লিনিয়ার সার্চ অ্যালগরিদম বোঝার আগে আমাদেরকে অ্যালগরিদমটার অবজেক্টিভ সম্পর্কে জানতে হবে। লিনিয়ার সার্চ অ্যালগরিদমের মেইন অবজেক্টিভ হচ্ছে বেসিক্যালি সার্চিং অথবা খোঁজা। অ্যালগরিদমের ক্ষেত্রে এটা সবথেকে কমন এক্সাম্পল হচ্ছে একটা অ্যারের মধ্যে কোনো পার্টিকুলার ভ্যালু এক্সিস্ট করে কিনা সেটা চেক করা। এখানে এটাই বলছে যে ফাইন্ডিং মেথডে টার্গেট ভ্যালু এক্সিস্ট ইন এ কালেকশন। এক্ষেত্রে কালেকশনটা হচ্ছে আমাদের অ্যারে, আর যে কোনো একটা টার্গেট ভ্যালু আমরা দেখবো যে ভ্যালুটা অ্যারের মধ্যে আছে কিনা। এরপরে কি বলছে, যে রিটার্নিং দ্য পজিশন অর ইন্ডেক্স ইফ ফাউন্ড ওর নট ফাউন্ড আদারওয়াইজ। আচ্ছা, এর মানে বোঝাচ্ছে যে যদি আমরা অ্যারেতে আমাদের টার্গেট ভ্যালুটা পাই, যদি আমাদের টার্গেট ভ্যালুটা থাকে, তখন আমরা কি করব, ওই টার্গেট ভ্যালু যেটা আছে ওইটার ইন্ডেক্স, ওই টার্গেট ভ্যালুটার ইন্ডেক্স আমরা রিটার্ন করব। আর যদি না পাই, তাহলে আমরা এমন কিছু রিটার্ন করব যেটা দ্বারা আমরা বুঝাইতে পারবো যে আমরা এলিমেন্টটা অ্যারের মধ্যে পাইনি। এখন আমরা এখানে দেখতে পারতেছি যেটা দুই ধরনের পসিবিলিটি আছে, হয় আমরা এলিমেন্টটা খুঁজে পাবো, নাহলে আমরা পাবো না। এখন আমরা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে এই জিনিসটা কিভাবে হয় বোঝার চেষ্টা করি। এটা বোঝার আগে আপনাদেরকে আমি যদি একটু এক্সপ্লেন করার সুবিধার্থে একটা এক্সাম্পলের কথা বলি। ধরেন আপনার কাছে একটা বই আছে,
এখন আপনি এই বইটার ১০০তম পেজে যাইতে চাচ্ছেন, ১০০তম পেজে যাইতে চাচ্ছেন অথবা পেজ 100 আপনি যাইতে চাচ্ছেন। ঠিক আছে? এখন এই পেজ 100 এ যাওয়ার জন্য আপনি যদি লিনিয়ার সার্চ অ্যালগরিদমটা বের করেন, কারণ আপনি পেজটা খুঁজতেছেন, তাই না? সো ধরেন যে আপনি এই ক্ষেত্রে লিনিয়ার সার্চ অ্যালগরিদমটা ইউজ করতেছেন। সেক্ষেত্রে আপনি এটা কিভাবে যাইতেন? সেটা হচ্ছে যে আপনি পেজ 1 থেকে শুরু করতেন, একটা করে পেজ উল্টাইতেন। অর্থাৎ 1 এর পরে যাইতেন 2 তে, 2 এর পরে যাইতেন 3 তে, 3 এর পরে যাইতেন 4 এ। এইভাবে আপনি যেতে, যেতে 99তম পেজ উল্টানোর পরে আপনি ফাইনালি পাইতেন ১০০ নাম্বার পেজ। অর্থাৎ এখানে কি হচ্ছে? প্রত্যেক আইটারেশনে আমরা একটা করে পেজ সিকোয়েন্সিয়ালি বাড়াচ্ছি। এখন আমরা এটা কিভাবে করছি? যে ১ নাম্বার পেজ থেকে শুরু করছি। আমরা কিন্তু চাইলে লাস্ট পেজ থেকে শুরু করতে পারতাম। অর্থাৎ আমরা যদি ধরি যে এই বইয়ের ম্যাক্সিমাম পেজ হচ্ছে কত? ২০০। তাহলে আমরা কিন্তু ২০০ থেকেও ব্যাকওয়ার্ডে আমরা এখানে যাইতে পারতাম। ২০০ থেকে আমরা করতাম কি ১৯৯ তারপর ১৯৮ এভাবে যাইতে, যাইতে আমরা এখানে লাস্টে কি পাইতাম? ১০১ তারপরে পাইতাম ১০০। অর্থাৎ আমরা শুরু থেকে সিকোয়েন্সিয়ালি শুরু করতে পারবো অথবা আমরা শেষ থেকেও সিকোয়েন্সিয়ালি শুরু করতে পারবো। এখন আমরা আমাদের এক্সাম্পলটাতে আসি। এক্ষেত্রে কি বলতেছে? যে আমাদের টার্গেট ভ্যালুটা হচ্ছে 9 এবং আমাদের অ্যারেতে এই ভ্যালুগুলো আছে। এটাই আমাদের অ্যারে রিপ্রেজেন্ট করতেছে। এবং এই যে নিচের ভ্যালুগুলো দেখতেছেন, এগুলা রিপ্রেজেন্ট করতেছে অ্যারের ইনডেক্স। অ্যারের ইনডেক্স আপনারা অলরেডি জানেন যে 0 থেকে শুরু হয়। এখন আমরা যদি এখানে খেয়াল করি, সেখানে আমরা কি দেখতে পারবো? যে এই এক্সাম্পলে আমরা ফার্স্ট এলিমেন্ট থেকে শুরু করছি। ফার্স্ট এলিমেন্ট থেকে আমরা শুরু করছি, অর্থাৎ সিকোয়েন্সিয়ালি আমরা 0 থেকে আমরা সামনের দিকে আগাইতে থাকবো। অর্থাৎ 0তম ইনডেক্সের ভ্যালু হচ্ছে 5। আমরা দেখব যে এই 0তম ইনডেক্সের যে ভ্যালুটা আছে 5, এটা কি 9 এর সমান কিনা। তারপর আমরা কি দেখব? এটা কিন্তু সমান না, তাই না? এরপরে তখন কি চেক করবে? 5 এর পরে কি আছে? 0তম ইনডেক্সের পরে আমার ইনডেক্স হচ্ছে নাম্বার 1 ইনডেক্স। সো 1 নাম্বার ইনডেক্সের ভ্যালু কত? 3। তখন আমরা 3 এর সাথে ম্যাচ করে দেখব যে 9 ম্যাচ করে নাকি, তাই না? এক্ষেত্রে ম্যাচ করতেছে না। তারপর আমরা কই যাব? 8 এর সাথে আমরা ম্যাচ করব, তাই না? কারণ 1 এর পরে আমার ইনডেক্স হচ্ছে 2 আর 2 এর ভ্যালু হচ্ছে 8। 2 নাম্বার ইনডেক্সের ভ্যালু হচ্ছে 8। 8 এর সাথে আমরা দেখব 9 যায় নাকি? যায় না। এরপর আমরা কি দেখতেছি? 8 এর পরে আছে 1। 1 এর সাথে আমরা ম্যাচ করে দেখব, যায় না। ফাইনালি আমরা কি করব? 1 এর সাথে চেক করার পরে যখন আমরা এই পজিশনে আসতেছি, তখন আমরা কি দেখতেছি? 9 পাচ্ছি। তখন আমরা এখানে দেখতে পারতেছি যে 9 এর সাথে 9 ম্যাচ করতেছে। তখন আমরা কি করব? আমরা একটু আগে বললাম, যদি আমরা ম্যাচ পাই, যখন আমরা ম্যাচ পাচ্ছি তখন আমরা রিটার্ন কি করতেছি? তখন আমরা রিটার্ন করতেছি হচ্ছে ওই ভ্যালুটার ইনডেক্স। অর্থাৎ এখানে ইনডেক্স ভ্যালুটা কত? 4। তখন আমরা রিটার্ন করতেছি এখানে 4। এখন এই অ্যালগরিদমটার কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো আমরা বোঝার চেষ্টা করব। এটা কি? যে স্টপ আর্লি ইফ দ্য কারেন্ট আইটেম ইকুয়ালস দ্য টার্গেট। এটা বলতে কি বোঝাচ্ছে? আমরা যখন এখানে 0 থেকে শুরু করছি, সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পারতেছি? যে 9 আসার পর কিন্তু আমরা থেমে গেছি। আমরা ওটার ইনডেক্সটা রিটার্ন করছি, আমাদের কাজ শেষ। আমরা কিন্তু 7 and 2 এর জন্য চেক করি নাই। একইভাবে আমরা যদি 2 থেকে শুরু করতাম খোঁজা, আমরা বললাম কি? লিনিয়ার সার্চের ক্ষেত্রে আমরা শুরু থেকেও চেক করা শুরু করতে পারি, লাস্ট থেকেও আমরা চেক করা শুরু করতে পারি। শুরু থেকে করলে আমাদের ইনডেক্স নাম্বার বাড়বে এবং লাস্ট থেকে শুরু করলে আমাদের ইনডেক্স নাম্বার প্রত্যেক আইটারেশনে কমবে। এক্ষেত্রে আমরা যদি 2 থেকে শুরু করতাম, তাহলে আমাদের প্রথমে চেক করতো 2 এর সাথে, পরে 7 এর সাথে, পরে 9 এর সাথে। তারপর আমাদের বাকি যেগুলো আছে, এগুলা কিন্তু আর চেকিং হইতো না। এখন পরেরটা কি বলছে? যে আমরা এখানে কি বলছি? প্রথমটার পরে এখানে বলছে আদারওয়াইজ স্টপ আফটার দ্য লাস্ট আইটেম ইজ চেকড। আচ্ছা, এটা বলতে কি বোঝাচ্ছে? আপনাদের এখানে একটু বুঝাই। ধরেন আমার অ্যারেতে কয়েকটা এলিমেন্ট আছে। আমি একটা অ্যারে এখানে বানাই নেই। ধরলাম 5, 3, 1, 6, 2। আচ্ছা, এখন ধরলাম যে আমাদেরকে সার্চ করতে বলছে এই অ্যারেটাতে 10। সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে প্রত্যেকটা ভ্যালু, ধরেন আমি এখানে 0 নাম্বার ইনডেক্স থেকে শুরু করতেছি। এখান থেকে শুরু করে কোথায়? লাস্ট ভ্যালু পর্যন্ত চেক করবে। 5 এর জন্য চেক করবে, 3 এর জন্য চেক করবে, 1 এর জন্য করবে, 6 এর জন্য করবে, 2 এর জন্য করবে। প্রত্যেকটার জন্য করার পরে দেখবে কি এখানে কোনোটাই 10 এর সাথে ম্যাচ হয় নাই। সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমাদের এখানে রিটার্ন, আমরা এমন কিছু রিটার্ন করব যেটার মাধ্যমে আমরা বুঝাইতে পারবো যে আমরা ভ্যালুটা পাই নাই। এখন এই অ্যালগরিদমটাকে বলা হয় হচ্ছে ব্রুট ফোর্স অ্যালগরিদম। কেন ব্রুট ফোর্স অ্যালগরিদম বলা হয়? এখানে বলা আছে যে ট্রাইস ইচ এলিমেন্ট আনটিল ইট ফাইন্ডস দ্য টার্গেট। আচ্ছা, এটা বলতে এখানে কি বোঝাচ্ছে? এটা বলতে এখানে বোঝাচ্ছে যে আমাদের যেকোনো কিছু আমরা যখন খুঁজতেছি, এর আগের এক্সাম্পলটাতে আমরা এখানে দেখি, এখানে আমরা কি করছি? আমরা টার্গেট পাওয়ার আগ পর্যন্ত বা টার্গেট মানে খোঁজার জন্য আমরা সবগুলো এলিমেন্ট খুঁজতেছি, তাই না? এখন এখানে যদি আমাদের টার্গেট এলিমেন্টটা 10 না হয়ে আমাদের যদি এখানে 2 হইতো, তাহলে কিন্তু আমরা একদম শেষ পর্যন্ত চেক করতাম। আর এই জায়গায় কি পাইতাম? আমরা 2 এর জন্য যখন চেক করতাম 2 এর ইকুয়াল টু পাইতাম, তাই না? 0 থেকে শুরু করে আমরা একদম লাস্ট, এগুলা ইনডেক্স যদি আমরা ধরি 1, 2, 3, 4, 0 থেকে লাস্ট নাম্বার, এই 4 নাম্বার ইনডেক্স পর্যন্ত খুঁজে তখন আমরা কি পাইতাম? 2 ইকুয়ালস টু 2। মানে আমাদের পাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা আইটেম আমরা এখানে সার্চ করতেছি, মানে ম্যাচ করে দেখতেছি প্রত্যেকটা আইটেমের জন্য। এবং এখানে কি বলতেছে? নো শর্টকাটস, চেক সিকোয়েন্সিয়ালি। এখানে বলতে কি বোঝাচ্ছে? যে আমরা যখন 2 খুঁজতেছিলাম এখানে, সেক্ষেত্রে কি আমরা 5 এর পরে স্কিপ করে 1 এ গেছি? আমরা কিন্তু কখনোই স্কিপ করিনি। আমরা কিন্তু 5 এর পরে 3 দেখছি, তারপরে 1 দেখছি, তারপরে আবার কিন্তু কোনো স্কিপ না। আমরা আবার 6 দেখছি। মানে আমরা কোনো স্কিপ করতেছি না, কোনো শর্টকাট বা অপটিমাইজেশন ইউজ করতেছি না। না করে আমরা এটা ইউজ করতেছি। আচ্ছা,
এবং আমরা জানি কি যে ব্রুট ফোর্স অ্যালগরিদম কি করে, আমাদের সকল পসিবিলিটিস চেক করে, তাই না? এই অ্যালগরিদম কি করতেছে, সকল পসিবিলিটিস চেক করতেছে, কোনোটা কি স্কিপ করতেছে? কোনোটা কিন্তু স্কিপ করতেছে না, সে পাওয়ার আগ পর্যন্ত সবগুলো, সে ম্যাচ হওয়ার আগ পর্যন্ত সবগুলো ভ্যালু চেক করতেছে, এই জন্য এটাকে বলা হয় ব্রুট ফোর্স অ্যালগরিদম। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা লিনিয়ার সার্চ অ্যালগরিদমের সুডোকোড নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লিনিয়ার সার্চ অ্যালগরিদমের সুডোকোড নিয়ে। এখানে একটি লিনিয়ার সার্চ অ্যালগরিদমের সুডোকোড দেওয়া আছে, যেটা একটা ফাংশনের স্ট্রাকচারে বিল্ড করা আছে। অর্থাৎ এই ফাংশনের নাম হচ্ছে এখানে লিনিয়ার সার্চ, যেখানে ইনপুট হিসেবে যাচ্ছে অ্যারে, সেই অ্যারের সাইজ এবং টার্গেট ভ্যালু, অর্থাৎ যে ভ্যালুটা খোঁজা হচ্ছে। আমরা জানি যে লিনিয়ার সার্চ অ্যালগরিদমের ক্ষেত্রে প্রত্যেকটা মানে অ্যারের প্রত্যেকটা ভ্যালুকে কম্পেয়ার করা হচ্ছে। সেই জন্য এখানে আমরা কি করছি, একটা ফর লুপ নিছি, যেটা চলতেছে i = 0 থেকে সাইজ -1 পর্যন্ত। এখানে সাইজ -1 পর্যন্ত কি জন্য চললো সেটা একটু বোঝার চেষ্টা করি। ধরি আমাদের কাছে এরকম একটা অ্যারে আছে, এখানে নিলাম 4 1 3 2 6 7। এখানে আমরা ইন্ডেক্স নাম্বারগুলো বসাই দেই 0 1 2 3 4 and 5। কিন্তু আমরা যদি এই অ্যারের এলিমেন্ট নাম্বার কাউন্ট করি, তখন আমরা দেখতে পারবো কি 1 2 3 4 5 6। অর্থাৎ আমাদের এখানে এলিমেন্ট আছে হচ্ছে কয়টা, নাম্বার অফ এলিমেন্টস, এলিমেন্টস হচ্ছে আমাদের কত, = 6। এবং নাম্বার অফ এলিমেন্টসকে বলা হয় হচ্ছে সাইজ। সো আমাদের সাইজের ভ্যালু হবে 6। কিন্তু আমরা যখন লুপ চালাবো আমাদের অ্যারে ইন্ডেক্স 0 থেকে, তখন আমরা কি দেখতে পারতেছি যে আমাদের ইন্ডেক্সের ম্যাক্সিমাম নাম্বার কত হচ্ছে 5, যেটা হচ্ছে আমাদের 6 থেকে 1 কম। এবং এটা শুধুমাত্র এই অ্যারের ক্ষেত্রে না, সকল অ্যারের ক্ষেত্রে আমাদের যে ফাইনাল এলিমেন্ট থাকবে সেটার ইন্ডেক্সের ভ্যালু হবে ম্যাক্সিমাম নাম্বার অফ এলিমেন্টসের থেকে 1 কম, অর্থাৎ সাইজের তুলনায় 1 কম। এই জন্য আমরা কি করতেছি, 0 থেকে সাইজ -1 পর্যন্ত লুপটা চালাচ্ছি। এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা কি তুলনা করতেছি, আমরা ইফতে দেখতেছি যে আমাদের অ্যারের ওই i তম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটা আমাদের টার্গেট ভ্যালু সমান কিনা। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি 2 এর জন্য সার্চ করতাম যে আমাদের টার্গেট ভ্যালু 2 হইতো, সেক্ষেত্রে কি করতো, প্রথমে 4 এর সাথে, তারপরে 1 এর সাথে, তারপর 3 এর সাথে তুলনা করতো, তাই না? সেক্ষেত্রে আমাদের কি হতো, এরকম অ্যারের কি প্রথমে 0তম ইন্ডেক্স হইতো, 0তম ইন্ডেক্সের এখানে কি হইতো, 0তম ইন্ডেক্স আছে 4। সো এখানে 4 এর সাথে তুলনা করতে হচ্ছে 2 এর, তাই না? পরেরবার কি করতো, পরেরবার হচ্ছে আমাদের 1তম ইন্ডেক্স, 1তম ইন্ডেক্সে কি আছে, 1ই আছে, 1 এর সাথে তুলনা করতো। তারপরে কি করতো, তারপর আমাদের 2 ইন্ডেক্স, তাই না? ইন্ডেক্স এখানে আমাদের এখানে আসতো 2, 2তে আছে আমাদের কত, আছে 3, 3 এর সাথে তুলনা করতো 2 এর। তারপরে ফাইনালি আমাদের কি করতো, আমাদের থার্ড যে ইন্ডেক্সটা আছে ওইটার জন্য যখন সার্চ করতো, তখন আমাদের কি পাইতো, আমাদের 2 পাই যেত, 2 এর সাথে 2 এখানে মিলে যাইতো। এবং আমাদের রেজাল্টটা কি করতো, রেজাল্টটা আমরা এখানে পাইতাম। কিন্তু আমরা রেজাল্টটা কত পাইতাম, আমরা কিন্তু রেজাল্ট 2 পাইতাম না, আমরা রেজাল্ট পাইতাম হচ্ছে এখানে 3, সে ইন্ডেক্স নাম্বারটা, এই জন্য এখানে সেটা i আছে, i কিন্তু এখানে ইন্ডেক্স নাম্বার রিপ্রেজেন্ট করতেছে। আর একটা ইম্পর্টেন্ট বিষয়, যখন আমাদের এখানে অ্যারেতে কোনো ভ্যালু মানে আমাদের টার্গেট ভ্যালুটা ম্যাচ করবে না, সেই ক্ষেত্রে কি হবে, আমরা ধরলাম এখানে আমাদের 9 সার্চ করতেছে, আমাদের টার্গেট ভ্যালু যদি 9 হয়, সেক্ষেত্রে কি করবে, কমপ্লিট লুপটা আমাদের চলবে এই 0 থেকে, এই 0 ভ্যালু থেকে 5, এই পুরো এই সবগুলো ইন্ডেক্সের ভ্যালু তুলনা করবে, তুলনা করে দেখবে যে আমরা 9 পাইছি কিনা। কিন্তু আমরা যখন 9 পাবো না, তখন কি হবে, তখন কিন্তু এই রিটার্ন অ্যাকশনটা কাজ করবে না, তখন এই রিটার্নটা, এই যে এইটা কাজ করবে। তখন কি করতেছে, রিটার্ন করতেছে -1। রিটার্ন এখন কি জন্য -1 করতেছে, আমরা আগের ভিডিওতে আমরা বলছিলাম যে যখন আমরা আমাদের টার্গেট ভ্যালুটা পাচ্ছি না, তখন আমরা এমন কিছু রিটার্ন করব যেটা দ্বারা আমরা এক্সপ্লেন করতে পারবো যে আমরা ওই ভ্যালুটা অ্যারের মধ্যে পাই নাই। এখন এখানে আমরা -1 কি জন্য নিলাম, কারণ আমরা কি করতেছি, আমরা নর্মালি করতেছি কি, আমাদের অ্যারের ইন্ডেক্স রিটার্ন করতেছি, তাই না? কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করেন, অ্যারের ইন্ডেক্স কিন্তু শুরু হয় 0 থেকে এবং সেটা অলওয়েজ বাড়তে থাকে। -1 কিন্তু কোনো অ্যারের ইন্ডেক্স হইতে পারে না, এজন্য আমরা -1 দ্বারা এটা রিপ্রেজেন্ট করতেছি। এখন একটা বিষয় হচ্ছে, আমরা -1 এখানে ডিরেক্টলি ইউজ করি না ইউজুয়ালি কোডের মধ্যে আমরা -1 এর দ্বারা আমরা একটা প্রিন্টএফ এ কন্ডিশন দিই যে কি, যখন -1 ভ্যালু রিটার্ন করতেছে তখন আমরা প্রিন্টএফ করে কি বলে দিই, তখন আমরা প্রিন্টএফ করে বলে দিই যে ভ্যালুটা আমরা পাই নাই। এখন আমরা এই অ্যালগরিদমটার আরো কিছু স্পেশাল বৈশিষ্ট্য দেখি, সেটা কি, আমরা নর্মালি এগুলো অলরেডি জানি যে আইটারেট থ্রু দ্য লিস্ট ফ্রম দ্য স্টার্ট। আমরা কি করছি, এখানে ইন্ডেক্স 0 থেকে শুরু করছি, তারপর কি করছি, কম্পেয়ার কারেন্ট এলিমেন্ট উইথ টার্গেট। এটাও আমরা দেখলাম যে আমরা প্রত্যেকবার যখন লুপের এখানে আইটারেট করতেছে, আমরা i তম ভ্যালুর সাথে তুলনা করতেছি। প্রথমবার এই i এর ভ্যালুটা কত থাকতেছে, 0 থাকতেছে, পরের বার হচ্ছে 1, তারপর আবার হচ্ছে 2, তারপর আবার 3, যতক্ষণ আমরা খুঁজে পাচ্ছি না ততক্ষণ এভাবে বাড়তেছে। তারপরটা কি আছে, যে ডিসাইড রিটার্ন ইন্ডেক্স অর কন্টিনিউ। প্রত্যেক ক্ষেত্রে আমরা কি আমাদের কন্ডিশন চালাচ্ছি, প্রত্যেক ক্ষেত্রে আমরা কন্ডিশন চালাই চেক করতেছি যে আমরা কি এখানে রিটার্ন করে দিব নাকি আমাদের লুপ কন্টিনিউ করব। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে একটু বোঝার চেষ্টা করব। এখন এই যে অ্যালগরিদমটা আমরা দেখলাম, এটার ক্ষেত্রে আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে নিই, এখানে ধরি এইটা আমাদের একটা এক্সাম্পল অ্যারে, এখানে আমরা ধরলাম 5 7 2 1 3 5। এখন আমাদের, আচ্ছা এখানে 5 না দিয়ে আমরা একটা দিলাম, বোঝার সুবিধার্থে আমরা এখানে 9 দিলাম। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের যদি টার্গেট ভ্যালু হয় 5, সেক্ষেত্রে কি হবে, লুপের প্রথম আইটারেশনে 0তম ইন্ডেক্সের জন্য 5 এর সাথে 5 ম্যাচ করবে, করে আমাদের রিটার্ন কি করবে, আমাদের এখানে রিটার্ন করে দিবে হচ্ছে 0। তখন কি হচ্ছে, তখন আমাদের লুপটা কিন্তু শুধুমাত্র একবারই চলতেছে।
অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হচ্ছে? বিগ অফ 1। কিন্তু আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের টার্গেট ভ্যালু যদি হয় 9, সেই ক্ষেত্রে কি হচ্ছে? সেই ক্ষেত্রে কিন্তু লুপ আমাদের মানে ম্যাক্সিমাম আমাদের যে নাম্বারটা আছে অর্থাৎ 0 থেকে 5 অর্থাৎ টোটাল 6 টাইমস আমাদের লুপটা চলতেছে। এবং 6 কি? 6 কে আমরা যদি ধরি সাইজ এবং এই সাইজকে যদি আমরা ধরি n, আমরা ইউজুয়ালি যখন বিগ অফ n এখানে এভাবে লিখতেছি সেক্ষেত্রে nটা রিপ্রেজেন্ট করতেছে সাইজকে। সাইজটা কত এখানে? 6, আমাদের 6 বার লুপটা চলছে। এটা কখন চলছে? যখন আমাদের টার্গেট ভ্যালু ছিল 9। এছাড়াও আমাদের যদি এমন কোনো ভ্যালু সার্চ করতে দিত যেটা আমাদের অ্যারেতে নাই, ধরেন আমাদের টার্গেট ভ্যালু ছিল 10, সেই ক্ষেত্রেও কিন্তু লুপটা পুরোপুরি চলবে, পুরোপুরি চলে কমপ্লিট হবে। তারপরে কি হবে? আমরা এখানে যে সুডোকোডটাতে একটু দেখি, আমরা একটু মুছে দিই এখানে। হ্যাঁ, আমরা এখানে কি দেখছিলাম? যখন এই কোডটাতে একটু খেয়াল করেন, এইটুকু কিন্তু একটা পার্ট, এইটুকু কিন্তু ফর লুপের অংশ, এটা কিন্তু ফর লুপের বাইরের অংশ। অর্থাৎ আমরা যখন এই রিটার্নটা করতে পারতেছি না, অর্থাৎ যখন আমাদের কোনো ক্ষেত্রে কন্ডিশনটা ম্যাচ করতেছে না, সেক্ষেত্রে এই রিটার্নটা কোনোবারই ইমপ্লিমেন্ট হচ্ছে না। সেক্ষেত্রে ইমপ্লিমেন্ট হবে কি? সেক্ষেত্রে লুপটা কমপ্লিট হওয়ার পরে অর্থাৎ সাইজ -1 পর্যন্ত যাওয়ার পরে এই রিটার্নে আসবে এবং এই রিটার্নটা করতেছে -1। এবং এই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে? লুপ কতবার চলতেছে? লুপ কিন্তু চলতেছে 6 টাইমস। সেই জন্য এই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হবে? বিগ অফ n, n যেখানে রিপ্রেজেন্ট করতেছে অ্যারের সাইজ। এবং এটার প্রোজ এবং কন আমরা সুবিধা এবং অসুবিধা একটু যদি বোঝার চেষ্টা করি। লিনিয়ার সার্চ অ্যালগরিদম কি? অনেক সিম্পল আছে, এখানে এসটা হবে না আর কি। এটা অনেক সিম্পল এবং আবার কি বলছে যে নো সর্টিং নেসেসারি। নো সর্টিং নেসেসারি কেন? আমরা একটু আগে কি দেখলাম? এই যে এই আর এটা আমরা যদি একটু এক্সাম্পল হিসেবে বোঝার চেষ্টা করি। আমরা যদি এখানে যেকোনো একটা এলিমেন্ট খুঁজতে চাই, ধরেন আমরা 1 খুঁজতেছি অথবা আমরা 3 খুঁজতেছি, আমরা যেটাকেই টার্গেট এলিমেন্ট হিসেবে ধরতে চাই, আমাদের কি কোনো প্রবলেম হবে এটা বের করতে? আমরা কিন্তু প্রত্যেকবারই রেজাল্ট বের করতে পারতেছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। অর্থাৎ এই অ্যারেটাতে আমরা দেখতেছি যে কোনো অর্ডারে সাজানো নাই, অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট এরকম কিন্তু কোনোভাবে এটা সাজানো নাই, অর্থাৎ আনসর্টেড অবস্থায় আছে এটা। এবং আনসর্টেড অবস্থায় থাকলেও আমরা এই অ্যালগরিদমটা ইউজ করে আমাদের টার্গেট ভ্যালুটা খুঁজতে পারতেছি, আমরা রেজাল্টটা প্রপার রেজাল্টটা আমরা এখানে প্রোভাইড করতে পারতেছি। এটা কিন্তু আমাদের সুবিধা। এবং অসুবিধাটা কি? যে মে চেক মেনি এলিমেন্টস, অর্থাৎ আমাদের এখন তো আমি দেখলাম আপনাদের অ্যারেতে জাস্ট কয়েকটা এলিমেন্টে, কিন্তু এই অ্যারেতে কিন্তু অনেকগুলো এলিমেন্ট রাখা সম্ভব, তাই না? সো অনেকগুলো এলিমেন্ট হলে তখন কি হচ্ছে? টাইম কমপ্লেক্সিটিও কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু আমাদের একটা কম। আচ্ছা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে লিনিয়ার সার্চ অ্যালগরিদমের কোডের ইমপ্লিমেন্টেশন দেখব। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে লিনিয়ার সার্চ অ্যালগরিদম কোডে ইমপ্লিমেন্ট করা যায় এবং আমরা যে কোডিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছি সেটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে একটা বেসিক সি কোড লেখা আছে যেখানে আমরা দেখতে পারতেছি ইন্টিজার টাইপের একটা অ্যারে নেওয়া আছে যেখানে কয়েকটা ভ্যালু অ্যাসাইন করা আছে এবং আমাদের টার্গেট ভ্যালু একটা নেওয়া আছে। এখন আমরা যদি লিনিয়ার সার্চ অ্যালগরিদম ইউজ করতে চাই, আমাদের কিন্তু আরেকটা ভ্যালু দরকার, সেটা কি? আমাদের অ্যারের সাইজটা দরকার, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কি করতেছি? আমরা অ্যারের সাইজের জন্য একটা সাইজ নামের ভেরিয়েবল নিচ্ছি এবং সেটার মধ্যে আমরা কি করব? আমাদের অ্যারের সাইজটা স্টোর করব। কিন্তু আমরা অ্যারের সাইজটা কই পাবো? এখানে আমরা দেখে বলে দিতে পারতেছি যে এখানে সাইজ হচ্ছে কত 1 2 3 4 5। কিন্তু আমরা যদি সেই অ্যারের সাইজটা না জানি, সেই ক্ষেত্রে আমরা দেখে যদি না বুঝতে পারি, মানে ইউজারের থেকে আমরা যদি কোনো অ্যারে ইনপুট নিই, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? সেক্ষেত্রে কিন্তু আমরা সাইজ অফ ফাংশনের মাধ্যমে বের করতে পারবো। কিন্তু সাইজ অফ ফাংশনের মধ্যে আমরা যখন এইভাবে অ্যারের নামটা দিয়ে দিচ্ছি, এখানে যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে অ্যারের সাইজ ইন বাইটস। সেটা কিন্তু আমাদের যেটা দরকার সেটা না। আমাদের কি দরকার? আমাদের দরকার অ্যারের সাইজ ইন নাম্বার অফ এলিমেন্টস। সো আমরা নাম্বার অফ এলিমেন্টস বের করার জন্য আমরা 2 বার সাইজ অফ ফাংশনটা ইউজ করতে পারি এবং সেটা কিভাবে ইউজ করতে পারি? সেটা হচ্ছে আমরা কমপ্লিট অ্যারেটার যে সাইজ আছে ওইটাকে আমরা ভাগ করতে পারি কি? আমাদের অ্যারের একটা এলিমেন্টের সাইজ দিয়ে। সেক্ষেত্রে আমাদের কি হবে? নাম্বার অফ এলিমেন্টসটা বের হয়ে যাবে। এবং আমরা এখানে দেখতে পারতেছি কি যে আমরা অ্যারের একটা ভ্যালুর সাইজ বের করার জন্য আমরা অ্যারের একটা ইনডেক্স এখানে দিয়ে দিছি কি 0তম ইনডেক্স। এখানে আমরা 1 থেকে 5 পর্যন্ত যে কোনো ভ্যালু নিতে পারতাম, মানে 1 থেকে 4 পর্যন্ত, যেহেতু আমাদের 0 থেকে শুরু হচ্ছে ইনডেক্স 0 1 2 3 4, 0 থেকে 4 পর্যন্ত যে কোনো ভ্যালু নিলে আমরা এখানে আমাদের অ্যারে এর সাইজটা আমরা মানে অ্যারের সাইজ ইন নাম্বার অফ এলিমেন্টস পেয়ে যাইতাম। এখন একটা বিষয় কি, আপনারা এখানে 0 সবসময় ইউজ করবেন কারণ 0 হচ্ছে প্রথম এলিমেন্ট। এখন কয়টা এলিমেন্ট আছে আপনারা না জানলে অলওয়েজ আপনারা 0 ইউজ করে এভাবে সাইজটা বের করতে পারবেন। এখন আমরা যেহেতু আমাদের সবগুলো জিনিস পেয়ে গেছি, এখন আমরা আমাদের কি আমাদের লিনিয়ার সার্চের জন্য যে ফাংশনটা দরকার সেটা আমরা ক্রিয়েট করতে পারি। এবং আমরা কি জানি লিনিয়ার সার্চ কি রিটার্ন করে? আমাদের ইনডেক্সের ভ্যালু রিটার্ন করে। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ইন্টিজার টাইপের ফাংশন ক্রিয়েট করতে পারি এবং আমরা এটা যেকোনো নাম দিতে পারি আর কি, আপনারা যেটা ইচ্ছা সেটা দিতে পারেন আর কি। আমি এখানে নাম দিচ্ছি কি লিনিয়ার সার্চ এবং এর ভিতরে আমাদের কি কি ইনপুট করতে হবে? আমাদের ইনপুট করতে হবে হচ্ছে অ্যারে। আমরা অ্যারে নিলাম, অ্যারে নেওয়ার পর আমাদের আর কি কি দরকার? আমাদের দরকার হচ্ছে সাইজ। সো আমাদের ইন্টিজার নিতে হবে এখানে, যেহেতু আমরা এখানে তৈরি করতেছি এটা সাইজ। এবং আর আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে আমাদের টার্গেট ভ্যালুটা। আচ্ছা, আমরা এখানে টার্গেট দিলাম। আচ্ছা, এখন আমাদেরকে আমাদের লিনিয়ার সার্চ অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করা শুরু করতে হবে। সেটা কিভাবে? আমরা প্রত্যেকটা এলিমেন্ট যেহেতু চেক করি, প্রত্যেকটা এলিমেন্ট চেক করার জন্য আমাদের দরকার একটা লুপ। আমরা এখানে নিলাম একটা ফর লুপ এবং ফর লুপ আমরা ইনিশিয়ালাইজ করতেছি কোথায় থেকে? আমরা করতেছি 0 থেকে, যেহেতু অ্যারের প্রথম ইনডেক্সের ভ্যালু কত হয়? 0। এবং আমরা শেষ করতেছি কোথায়? আমরা শেষ করতেছি সাইজের তুলনায় 1 কম দিয়ে। সেজন্য আমরা কি করতে পারি? জাস্ট এখানে লেস দেন সাইজ দিতে পারি। লেস দেন সাইজ দেওয়ার পর আমাদের কি থাকবে? আমরা যেহেতু এখানে 0 থেকে শুরু করছি সেজন্য আমাদের এটা কি? আমাদের প্রত্যেক আইটারেশনে আমাদের
ইয়ার সাইজটা আমাদের ইন্ডেক্সের সাইজটা বৃদ্ধি পাবে, 1 করে বৃদ্ধি পাবে। সেজন্য আমরা এখানে ইনক্রিমেন্ট ইউজ করলাম। আচ্ছা, এখন আমাদের কি কাজ? এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেক আইটারেশনের জন্য আমাদের ভ্যালুগুলো কম্পেয়ার করা। কম্পেয়ার আমরা কিসের মাধ্যমে করি? আমরা ইফ কন্ডিশনের মাধ্যমে কম্পেয়ার করি। সো ইফ নিলাম এবং আমরা কার মধ্যে কম্পারিজন করি? আমাদের অ্যারের কি আইতম ভ্যালুর সাথে। অ্যারের আইতম ভ্যালুর সাথে আমরা কম্পেয়ার করি হচ্ছে টার্গেট ভ্যালুটা। এখন টার্গেট ভ্যালুটা আমরা যখন কম্পেয়ার করতেছি, যদি আমাদের টার্গেট ভ্যালুর সাথে এটা ম্যাচ করে, অর্থাৎ ইকুয়ালস টু হয়, তখন আমরা কি করি? আমরা রিটার্ন কি করি? আমরা রিটার্ন করি হচ্ছে, আচ্ছা এখানে এটা বলতে হচ্ছে, হ্যাঁ, রিটার্ন আমরা কি করি? আমরা রিটার্ন করি হচ্ছে আমাদের ইনডেক্স নাম্বারটা। এখানে ইনডেক্স নাম্বারটা কত ছিল? i। এখন কি আমাদের যদি না পাই আরকি, আমাদের যে ভ্যালুটা আমরা টার্গেট ভ্যালুটা যদি আমাদের অ্যারের মধ্যে না পাই, সেক্ষেত্রে কিন্তু অন্য কন্ডিশন। সেক্ষেত্রে কি ছিল? সেক্ষেত্রে কি আমরা i রিটার্ন করতাম? না। সেক্ষেত্রে আমরা এমন একটা ভ্যালু রিটার্ন করতাম যেইটা দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারবো যে আমাদের অ্যারেতে টার্গেট ভ্যালুটা নাই। সেটা কি? -1। এবং আমরা -1 সম্পর্কে কি বলছিলাম? যে -1 এমন একটা ভ্যালু যেটা কোনো অ্যারে ইনডেক্স হইতে পারে না। কারণ অ্যারে ইনডেক্স শুরু হয় হচ্ছে 0 থেকে এবং 1 থেকে বৃদ্ধি পায়। সো আমরা এখানে কি করতেছি? রিটার্ন 0 করতেছি। এটা কখন করতেছি? যখন আমাদের কমপ্লিট ফর লুপটা চলছে কিন্তু একবারও এই রিটার্ন i এইটা ইমপ্লিমেন্ট হয় নাই। তখন কি হবে? ফর লুপটা থেকে এক্সিট করার পরে, ফর লুপ এর লিমিট পর্যন্ত চলার পরে এক্সিট করার পরে এই রিটার্ন 1টা হবে। এখন আমরা কি করতে পারি? এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই লিনিয়ার সার্চ ফাংশনটা আমরা ইমপ্লিমেন্ট করব। কিন্তু আমরা দেখতে পারতেছি কি এই লিনিয়ার সার্চ যে ফাংশনটা আমরা ক্রিয়েট করছি, এটাও এক ধরনের ভ্যালু রিটার্ন করতেছে। ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করতেছে, ইনডেক্স নাম্বারটা। সো আমাদের ওইটাও কিন্তু এখানে স্টোর করতে হবে। সো আমরা এখানে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম, নাম দিলাম রেজাল্ট। ওর মধ্যে আমরা কি করব? এই ফাংশনটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। মানে কি লিখবো? আমাদের লিনিয়ার, আমাদের যে ফাংশনের নামটা ছিল সেটা আমরা এখানে লিখতেছি লিনিয়ার সার্চ। এবং এর ভিতরে আমরা কি নিছিলাম? আমরা নিছিলাম অ্যারে। এখানে এই জায়গায় অ্যারের নাম কি আমাদের? এই জায়গায় কিন্তু আমাদের অ্যারের নাম অ্যারে। সো আমরা সাইজের নাম আমরা কি নিছি? সাইজে নিছি। টার্গেটের নাম আমরা কি নিছি? টার্গেটে নিছি। আমাদের ইউজ করার সুবিধার্থে। সো বেসিক্যালি আমাদের ফাংশনটা ইউজ করা শেষ। কিন্তু এখন আমাদের কি কাজ করা বাকি? এখন আমাদের তো ইউজারকে বলতে হবে যে পাইছি কি পাই নাই। সো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা ইফ এলস কন্ডিশন নেব। সো আমরা এখানে ফার্স্টে ইফ কন্ডিশন নিলাম। ফার্স্টে আমরা কন্ডিশন ক্রিয়েট করব কার জন্য? যখন আমরা ভ্যালুটা অ্যারের মধ্যে পাইছি। সো সেই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা কিরকম রিটার্ন করবে? সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ভ্যালুটা রিটার্ন করবে সেটা কিন্তু কি হবে? -1 হবে না, তাই না? সো আমরা এখানে কি লিখি? ইফ রেজাল্ট। আমরা ওই ভ্যালুটা রেজাল্টের মধ্যে স্টোর করছি না? সো আমরা কি লিখব? ডাজ নট ইকুয়াল টু কত? ডাজ নট ইকুয়াল -1। সেক্ষেত্রে আমাদের কি হবে? সেই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা পাইছে। সো সেটার জন্য আমরা এখানে একটা প্রিন্টএফ লিখি। প্রিন্টএফ এর মধ্যে আমরা কি লিখব? প্রিন্টএফ এর মধ্যে আমরা এখানে লিখতে পারি কি? আমরা প্রিন্টএফ এর মধ্যে লিখতে পারি যে ভ্যালু ফাউন্ড অ্যাট ইনডেক্স। ইনডেক্স কত? ইনডেক্স আমরা জানি সেটা রেজাল্টের মধ্যে আমাদের অলরেডি স্টোর আছে। সেজন্য আমাদের রেজাল্ট হচ্ছে ইন্টিজার টাইপের। তার জন্য আমরা এখানে কি দিব? %d। তারপর আমরা একটা নিউ লাইন ক্যারেক্টার নিলাম। নিয়ে আমরা এখানে কি দিব? রেজাল্ট। আমাদের ইনডেক্সটা সব এখানে প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, আমাদের এখানে একটা সেমিকোলন দেওয়া বাকি। হ্যাঁ। এখন কি এখন আমাদের আছে সেটা হচ্ছে কি আমাদের একটা এলস কন্ডিশন। এলস এর মধ্যে তো আমাদের কোনো কিছু কন্ডিশন লিখতে হবে না। আমরা জাস্ট কি প্রিন্ট করব? আমরা জাস্ট প্রিন্ট করব যে ওই আগেরবার আমরা ভ্যালু পাইছি, তার মানে এবার কি আমরা ভ্যালু পাই নাই। তাই আমরা কি লিখব? ভ্যালু নট ফাউন্ড, তাই না? ফাউন্ড। আচ্ছা, আমরা একটা নিউ লাইন ক্যারেক্টার দিলাম। আচ্ছা, আমরা দেওয়াটা ভুলে গেছি আরকি। আমাদের যে ডাবল কোটেশন দেওয়াটা ওটা আমরা ভুলে গেছি। সো ওটা আমরা জাস্ট দিয়ে নিলাম। দিয়ে আমরা কি লিখলাম যে ভ্যালু নট ফাউন্ড। আচ্ছা। আচ্ছা, আমরা এখন কি জাস্ট একটা নিউ লাইন ক্যারেক্টার দিলাম। হ্যাঁ, শেষ। সো বেসিক্যালি আমাদের কোড লেখাটা এখানে শেষ। আমরা এখন এটা টেস্ট করি। আমরা কোডটা রান করি এখানে। রান করলে আমরা টার্মিনালে কি দেখতে পারতেছি যে আমাদের এটা লোড হচ্ছে আরকি। এখানে কি দেখাচ্ছে যে ভ্যালু ফাউন্ড এট ইনডেক্স 2। এখন আমরা যদি দেখি আমাদের 30টা কোথায় ছিল? আমাদের ইনডেক্স ভ্যালু এটার জন্য কত? 0, 20 এর জন্য হচ্ছে 1, 30 এর জন্য হচ্ছে 2। তার মানে আমাদের ভ্যালুটা পাইছে। এখন আমরা একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি। এখন আমরা যদি এটা 3 করে দেই টার্গেট ভ্যালু, 3 কিন্তু আমাদের এই অ্যারের মধ্যে নাই। সো এটার জন্য আমরা যখন এটা রান করি তখন আমাদের আসলে রেজাল্টটা দেখি। এখন কি লেখছে যে ভ্যালু নট ফাউন্ড। তার মানে আমাদের এই কোডটা কি ঠিকমতো রান করতেছে। সো এটা যদি আপনারা বুঝে থাকেন, আপনারা বিভিন্ন রকম প্রবলেমের ক্ষেত্রে আপনারা এইভাবে লিনিয়ার সার্চ নামের একটা ফাংশন ক্রিয়েট করে আপনারা প্রবলেম সলভে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাইনারি সার্চ নিয়ে। বাইনারি সার্চের অবজেক্টিভও লিনিয়ার সার্চের মতোই সেম। আমরা কোনো একটা কালেকশন থেকে আমরা একটা পার্টিকুলার টার্গেট এলিমেন্ট খুঁজে বের করতেছি। এবং অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের মোস্ট কমনলি আমরা কিসের ক্ষেত্রে ইউজ করতেছি? একটা অ্যারের মধ্যে থেকে আমরা কোনো একটা এলিমেন্ট সার্চ করতেছি। কিন্তু বাইনারি সার্চের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, সেইটা কি? যে আমরা যে অ্যারেটার উপরে কাজ করতেছি সেটা অবশ্যই হইতে হবে কি? সর্টেড। সর্টেড অ্যারে যদি না হয় আমরা ওটার উপরে বাইনারি সার্চ রাইট ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারবো না। আর সর্টেড বলতে কি বোঝাচ্ছে? হয় আপনার ছোট থেকে বড়, না হয় বড় থেকে ছোট, এইরকম অনুপাতে আপনার সাজানো থাকতে হবে অ্যারের ভ্যালুগুলো আরকি। আর পরের বিষয়টা কি? যে আমরা আবারও লিনিয়ার সার্চের মতোই আমরা যখন ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি তখন সেটার ইনডেক্সের ভ্যালু আমরা রিটার্ন করতেছি। কিন্তু আমরা যদি না পাই সেক্ষেত্রে আমরা এমন একটা ভ্যালু রিটার্ন করব যেটা দ্বারা আমরা বুঝাতে পারবো যে সেই ভ্যালুটা আমাদের অ্যারেতে নেই, যেরকম -1। এখন এই ক্ষেত্রে আমাদের আউটপুট 2 ধরনের। একটা কি খুঁজে পাওয়া গেছে, আরেকটা কি খুঁজে পাওয়া যায় নাই। আচ্ছা, তাহলে আমরা এখন বাইনারি সার্চের ভিজুয়ালাইজেশনে আসছি।
সো এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের টার্গেট ভ্যালু আছে 23 এবং এখানে একটা সর্টেড অ্যারে দেওয়া আছে, তাই না? অ্যারের ভ্যালুগুলো কিন্তু সর্টেড, ছোট থেকে বড় আকারে সর্টেড। এখানে আমরা বের করব 23 বাইনারি সার্চ অ্যালগরিদম ইউজ করে। সো এটার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে মিড ভ্যালুটা আমাদের বের করতে হবে। এবং মিড ভ্যালু বের করার দুইটা ওয়ে আছে। আপনারা চাইলে চোখ দিয়ে আন্দাজ করে হিসাব করে আপনারা বের করতে পারবেন যে এখানে দেখেন ম্যাক্সিমাম কত আছে, আপনাদের অ্যারে ইন্ডেক্স আছে কত, 9, তার মানে আপনাদের ভ্যালু আছে 10টা। তার মানে আমি শুরু থেকে 5 আর 6 নাম্বার ভ্যালুটা যদি আমরা চিন্তা করি, এই দুটো হবে আমাদের মিড ভ্যালু। এবং 5 আর 6 নাম্বার, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ইন্ডেক্সের আকারে ওটা কত আসবে, ইন্ডেক্স আসবে হচ্ছে আমাদের 4 এবং 5, যেহেতু আমাদের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। সো এই দুটো ভ্যালু হচ্ছে আমাদের মিড ভ্যালু। কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা যখন বাইনারি সার্চের ক্ষেত্রে মিড ভ্যালুটা ধরবো, সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করবো বাম পাশের ভ্যালুটাকে ধরার। আমরা ডান পাশের ভ্যালুটাকে ধরবো না, কারণ আমরা যদি বাম পাশের ভ্যালুটাকে ধরি আমাদের এটার জন্য অ্যালগরিদমটা সাজাইতে সুবিধা হবে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে বুঝতে পারবো। আপাতত এইটুকু ধরে রাখেন যে আমরা যখন মিড ভ্যালুগুলো দেখতেছি, আমরা ডান পাশের এবং বাম পাশের ভ্যালুটার মধ্যে বাম পাশের ভ্যালুটা নিব। আচ্ছা, এটা একটা হয়ে গেল মানে ভ্যালুটা বের করার। আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়ে কি, আমরা এক্ষেত্রে ইন্ডেক্সের গুলো ইউজ করবো। সেটা কি, লো প্লাস হাই ডিভাইডেড বাই 2। আমাদের যে অ্যাক্টিভ রেঞ্জটা আছে এটা কি 0 থেকে 9 পর্যন্ত। সো লো আমাদের কত, লো ধরবো হচ্ছে সব থেকে কম যে ভ্যালুটা 0 এবং হাই হচ্ছে ম্যাক্সিমাম যে ভ্যালু সেইটা। সো সেই ক্ষেত্রে আমরা এটা কিভাবে করব, সেই ক্ষেত্রে আমরা এখানে বসাই দিয়ে দেখি আমাদের এটা কত আসবে। আমাদের আসবে 0 প্লাস 9 ডিভাইডেড বাই 2। তো আমাদের কত আসতেছে এখানে 4.5। এবং আমরা কি করব, দশমিক যেটা আছে এটা আমরা অ্যাভয়েড করব। সো আমাদের এখানে অ্যারের যে ভ্যালু যেটা আছে এটা হচ্ছে কত 4। সো 4 নাম্বার অ্যারের ভ্যালু এখানে আমাদের কত 16। আমরা কিন্তু আগের বার আমরা কত দেখলাম 16ই ধরলাম। সো আমরা এখানে মিডের ভ্যালুটা ধরতেছি 16। এখন আমরা পরের ধাপে আসি। এখন আমরা পরের ধাপে কি করব, আমাদের যে মিড ভ্যালুটা আছে এইটাকে আমরা তুলনা করব কার সাথে, এইটাকে আমরা তুলনা করব হচ্ছে আমাদের টার্গেট ভ্যালুর সাথে, আমাদের টার্গেট ভ্যালুর সাথে। এখন আমরা এখানে কি দেখতে পারতেছি, আমাদের মিড ভ্যালু কত 16, এটা কি আমাদের 23 যেটা টার্গেট ভ্যালু এটা কি সমান, এটা কিন্তু সমান না। কিন্তু আমরা আগেরবার কি করছি, সমান না হইলে আমরা জাস্ট কন্টিনিউ করে গেছি। কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে কন্টিনিউ করার ক্ষেত্রে মানে লিনিয়ার সার্চের ক্ষেত্রে আমরা জাস্ট কন্টিনিউ করছি, বাইনারি সার্চের ক্ষেত্রে আমরা ডিরেক্টলি কন্টিনিউ করতে পারবো না। এই ক্ষেত্রে আমাদেরকে আরো দুইটা কন্ডিশন চেক করতে হবে। একটা কি, একটা হচ্ছে যে আমাদের মিড কি আমাদের টার্গেটের থেকে বড় বড় কিনা, আর একটা হচ্ছে মিড আমাদের টার্গেটের থেকে ছোট কিনা। দুইটার জন্য দুই রকম কন্ডিশন থাকবে। এখানে আমরা কি দেখতে পারতেছি, ওইটা হিসেবে আমরা আপাতত করে যাই। এখানে আমরা দেখতে পারতেছি মিড হচ্ছে আমাদের 16, সেটা কি আমাদের 23-এর তুলনায় ছোট। তো সেই ক্ষেত্রে কি হবে, এটা একটু আমরা এখন বোঝার চেষ্টা করি। এখন আমরা দেখতে পারতেছি যে আমাদের যে মিডের ভ্যালু 16, এটা আমাদের টার্গেট ভ্যালু 23-এর তুলনায় ছোট। সো একটা বিষয় এখানে খেয়াল করে দেখেন, আমাদের যেহেতু এটা একটা কমপ্লিটলি সর্টেড অ্যারে, সেই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় কি, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের 16-র বাম পাশে যতগুলো ভ্যালু আছে, আমাদের এটা কিন্তু ছোট থেকে বড় আকারে সর্টেড একটা অ্যারে। সো 16-র বাম পাশে যতগুলো ভ্যালু আছে সবগুলা কিন্তু 16-র সমান অথবা 16-র তুলনায় ছোট। তাহলে আমাদের 16 যদি আমাদের 23-এর তুলনায় ছোট হয়, তাহলে 16-র বাম পাশে যতগুলা ভ্যালু আছে সবগুলা ভ্যালু কিন্তু 23-এর তুলনায় ছোট হবে। এটা আমরা শিওর করে বলতে পারতেছি। তার জন্য আমরা কি করব, পরের আইটারেশন আমরা যখন হিসাব করব সেক্ষেত্রে আমরা এতখানি বাদ দিব। এই যে দেখেন এখানে কিন্তু এতখানি ভ্যালুগুলো সবগুলো বাদ দেওয়া হয়েছে। তখন আমরা বাকি অর্ধেক নিয়ে কাজ করতেছি। আমাদের মিড ভ্যালু এবং আমাদের লেফট সাইডটা বাদ দিয়ে আমরা বাকি যে ভ্যালুগুলো আছে ওইটা নিয়ে কাজ করতেছি। আবার আমরা এটার মধ্যে কি করব, তখন আমরা এইটার জন্য আবার আমাদের মিড ভ্যালুটা বের করব। মিড ভ্যালু আমরা দুইভাবে বের করতে পারি। এই যে দেখেন 5টা ভ্যালু আছে এখানে, তাই না? 1 2 3 4 5। সো আমাদের 3 নাম্বার ভ্যালু যেটা আছে সেটা আমাদের মিড ভ্যালু, অথবা আমরা যে মিডের সূত্রটা দেখলাম যে কি লো প্লাস হাই ডিভাইডেড বাই 2, এই ভ্যালুটা আমরা যদি এখানে ইমপ্লিমেন্ট করি তাহলে আমাদের কত আসবে, এখানে লো কত, আমাদের কিন্তু আগেরটা ধরলে হবে না। এক্ষেত্রে আমাদের নতুন যেটা আছে, নতুন যে পার্টটা নিয়ে আমরা কাজ করতেছি ওই ভ্যালুগুলো বসাইতে হবে। সেখানে আমাদের কত আসতেছে 5 প্লাস 9 ডিভাইডেড বাই 2, 14 বাই 2 আমাদের আসতেছে 7। সো 7 এ কত আছে আমাদের, এটাই দেখেন এই যে 44 আমাদের আছে 7 এ। সো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা একটু এখানে মিশাই দিই এগুলা, এটা যদি আমি একটু এখানে মিশাই দিই তো এখানে আমরা কাজ করি। সো এখানে আমরা এখন কি দেখব, আমরা এই মিড ভ্যালু যেটা আছে আমাদের মিড ভ্যালুটা টার্গেট ভ্যালুর সাথে আরেকবার তুলনা করব। সো এই ক্ষেত্রে আমাদের কত আসতেছে, এই ক্ষেত্রে আমাদের মিড এবং টার্গেট ভ্যালুগুলো কত আসতেছে, মিড আসতেছে হচ্ছে আমাদের 44, এটা আমাদের আসতেছে কত 23-এর সাথে আমরা কম্পেয়ার করতেছি। এবং আমরা এখানে কি দেখতেছি, এটা কিন্তু সমান না। সমান যেহেতু না, তাহলে আমরা দেখবো যে বড় নাকি ছোট। সো আমরা এখানে দেখতেছি যে মিড আমাদের টার্গেটের তুলনায় বড়। সো মিড যখন আমাদের টার্গেটের তুলনায় বড় হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু আগেরটার অপোজিট কন্ডিশন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এখানে খেয়াল করি সেটা দেখি, যে আমরা যেহেতু এটা একটা সর্টেড অ্যারে ইউজ করতেছি, সেক্ষেত্রে আবার আপনারা একটু দেখেন 44-এর ডান পাশে যতগুলো ভ্যালু সেগুলো কিন্তু হয় 44-এর সমান, না হয় 44-এর তুলনায় বড়। তাই আমাদের এই 44 যদি আমাদের টার্গেট ভ্যালুর তুলনায় বড় হয়ে থাকে, তাহলে 44-এর ডান পাশে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু আমাদের টার্গেট ভ্যালুর তুলনায় বড়ই হবে।
এই 23 এর তুলনায় বড়ই হবে। সেই জন্য পরের আইটারেশন আমরা কি করব, এই 44 সহ এর ডান পাশে যতগুলা ভ্যালু আছে সবগুলা ভ্যালু আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দেওয়ার পর আমাদের অবশিষ্ট কি থাকবে? অবশিষ্ট থাকবে হচ্ছে 23 এন্ড 30, জাস্ট 2টা ভ্যালু, তাই না? সো এই 2টা ভ্যালুর জন্য আমরা পরের বার কি করব? আমরা একই কাজ করব। এবং সেই কাজটা কি? আমাদের মিড ভ্যালু বের করা। কিন্তু আমরা এখানে দেখতেছি কি? যেহেতু 2টা এলিমেন্ট আছে আমরা বুঝতে পারতেছি এই 2টাই হচ্ছে মিড ভ্যালু। সো 2টা যদি মিড ভ্যালু আমরা কি করব? বাম পাশেরটা নিব, বাম পাশেরটা আছে 23। কিন্তু আপনারা যদি এইভাবে না করেন, আরো স্ট্যান্ডার্ড ওয়েটা কি হচ্ছে? আমাদের এই ফর্মুলাটা ইউজ করা, মিডের ফর্মুলাটা ইউজ করে যেটা এখানে দেখছি। সো এই ক্ষেত্রে যদি আমরা ফর্মুলাতে বসাই কত আসবে? এখানে অ্যারের ভ্যালুটা মানে অ্যারে ইন্ডেক্সের ভ্যালু কত আছে? 5 আর 6। সো এখানে আমরা দেই 5 আর 6, এবার আমরা ভাগ করি 2 দিয়ে, আমাদের কত আসতেছে? 11 ডিভাইডেড বাই 2, আমাদের আসতেছে 5.5। আমরা কি বলছি? এরকম আসলে আমরা দশমিকের পরেরটা বাদ দিয়ে দিব। সো আমাদের ভ্যালুটা কত আসবে? আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে 5। সো আমাদের 5 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা কত আছে? 23, ওটাই হচ্ছে আমাদের মিডের ভ্যালু। সো আমরা যখন মিডের ভ্যালুটা এভাবে বের করলাম, এখন আমরা কি করব? মিডের ভ্যালু আর টার্গেটের ভ্যালু যে এই ফর্মুলাটা অনুযায়ী আমরা আবার চেক করব। সেখানে যখন আমরা চেক করতেছি কত আসতেছে? মিডের ভ্যালু আমাদের 23 এবং আমাদের টার্গেট ভ্যালু আমাদের কত? 23। আমাদের এটা মিলে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমরা এই ইনডেক্স ভ্যালুটা কত? 5, এটা আমরা রিটার্ন করে দিব। এক্ষেত্রে আমাদের রিটার্ন কত করতেছি? রিটার্ন আমরা করতেছি হচ্ছে 5। এইভাবে বাইনারি সার্চ অ্যালগরিদমটা এখানে আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি। এই ক্ষেত্রে যদি আমাদের 23 এর আমাদের টার্গেট ভ্যালু ছিল 23, তাই না? আমাদের যদি এখানে টার্গেট ভ্যালু অন্য কিছু হইতো, সেটাও কিন্তু আমরা এখানে 23 এর সাথে তুলনা করতাম। এবং না পাইলে আমরা তখন কি করতাম? এই পাশেরটা বাদ দিয়ে দিতাম। মানে বড় বা ছোট ওই কন্ডিশন অনুযায়ী আমরা বাদ দিয়ে দিতাম। এখন একটা ইম্পর্টেন্ট বিষয় কি? আমরা এই অ্যালগরিদমটা আমরা কতক্ষণ চালাবো? আমরা এই অ্যালগরিদমটা ততক্ষণই চালাবো যতক্ষণ আবার আমরা একটা করে ভ্যালু পাচ্ছি। সো এই ক্ষেত্রে যদি আমাদের 23 এর সাথে ম্যাচ না করতো, আমরা কি করতাম? তখন আমরা জাস্ট এটাকে বাদ দিয়ে দিতাম। দেওয়ার পর আমরা কি করতাম? 38 এর সাথে আমরা এটা তুলনা করতাম। 38 এর সাথে যদি না মিলতো তখন আমরা কি করতাম? তখন আমরা রিটার্ন করতাম হচ্ছে -1। আচ্ছা, এখন আমরা একটু পরের পার্টে আসি। আমরা এখানে দেখি এটার বৈশিষ্ট্য কি? যে স্টপ ইমিডিয়েটলি when the mid element equals the target। আমরা কি দেখলাম? আগের স্লাইডে যে যখন আমাদের যে 23 আর 23 আমরা পেয়ে গেছি তখন আমরা অ্যালগরিদমটা স্টপ করে দিচ্ছি। আরেকটা কি? আদারওয়াইজ স্টপ when the search interval is empty। যখন লো গ্রেটার দেন হাই। আচ্ছা, লো গ্রেটার দেন হাই এর বিষয়টা আমরা পরবর্তী ভিডিওতে অ্যালগরিদমের সময় বুঝবো। আপাতত আপনারা জেনে রাখেন, আমরা যখন এরকম সার্চ করার পরে লাস্ট এলিমেন্টে চলে আসতেছি, আমরা আমাদের একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রত্যেকবার আমাদের অ্যারের সাইজটা হাফ হয়ে যাচ্ছে। অর্ধেক হয়ে যাচ্ছে। কারণ আমরা অর্ধেক করে এলিমেন্ট বাদ দিয়ে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের লাস্টে যখন 2টা এলিমেন্ট থাকবে, এটাকে যখন আমরা ভাগ করতেছি আমাদের কাছে একটা এলিমেন্ট থাকবে। ওই একটা এলিমেন্টের সাথে আমরা কি করব তখন? ওটাই আমাদের মিডের ভ্যালু হিসেবে অ্যাসাইন হয়ে যাবে। এবং ওইটার সাথে আমরা যখন করতেছি আরকি, তুলনা করতেছি, যখন পাচ্ছি না, তখন আমরা কি করতেছি? বের হয়ে এসে আমরা বলতেছি কি? আমরা ওই টার্গেট ভ্যালুটা আমাদের অ্যারের মধ্যে খুঁজে পাই নাই। আচ্ছা, এখন আসি যে এটাকে কি জন্য ডিভাইড অ্যান্ড কনকার অ্যালগরিদম বলা হয়। আপনারা অলরেডি কি দেখলেন? অলরেডি দেখলেন যে এই বাইনারি সার্চ অ্যালগরিদম ক্ষেত্রে প্রত্যেকবার আমরা কি করতেছি? আমাদের অ্যারেটাকে ভাগ করে নিচ্ছি, তাই না? প্রথমবার আমরা মিড এলিমেন্ট বের করার মাধ্যমে কিন্তু আমরা লেফট সাইড রাইট সাইড করে ভাগ করে মানে ভাগ করে নিতে পারতেছি। যেকোনো একটা সাইড আমরা বাদ দিয়ে দিচ্ছি। তারপরে বাকি যে অবশিষ্ট আছে, অবশিষ্ট হাফ যেটা আছে সেটা নিয়ে আমরা কাজ করতেছি। সো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা এলিমেন্ট সার্চ করতেছি না। আমরা কি করতেছি? ডিভাইড করতেছি, তাই না? আমাদের যে অ্যারেটা থাকতেছে ওটা হাফ করে নিচ্ছি। হাফ করে নেওয়ার পর ওটার উপর কাজ করতেছি। এভাবে আমরা প্রত্যেক আইটারেশনে আমাদের সাইজটা অর্ধেক করে কাজ করতেছি। সেজন্য আমরা কি করতেছি? আমরা এটাকে বলতেছি ডিভাইড অ্যান্ড কনকর। আপনারা যারা ডিভাইড অ্যান্ড কনকর সম্পর্কে জানেন, আপনারা অলরেডি বুঝতে পারতেছেন যে এটা এভাবে এই কারণে ডিভাইড অ্যান্ড কনকর অ্যালগরিদম হিসেবে গণ্য হবে। এটার বৈশিষ্ট্য কি? আমরা সবগুলা এলিমেন্ট চেক করতেছি না। আমরা কিছু পার্টিকুলার এলিমেন্ট চেক করতেছি কন্ডিশন ওয়াইজ। এখন আরেকটা বিষয় কি বলছে এখানে? যে রিকোয়ার্ড সর্টেড অ্যারে। অবশ্যই আমাদের যদি সর্টেড অ্যারে না হইতো তাহলে কিন্তু আমরা লেফট সাইড অথবা রাইট সাইড কোনটাই বাদ দিতে পারতাম না। আপনারা এটা বুঝতে পারতেছেন। আচ্ছা, এই ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা বাইনারি সার্চ অ্যালগরিদমের সুডো কোড নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা বাইনারি সার্চের সুডো কোড নিয়ে আলোচনা করব। বাইনারি সার্চের একটি এখানে সুডো কোডের এক্সাম্পল দেওয়া আছে, যেটা একটা ফাংশন আকারে তৈরি করা আছে। যেখানে আমরা আগেরবারে লিনিয়ার সার্চের মতোই অ্যারে, সেই অ্যারের সাইজ এবং টার্গেট ভ্যালু ইনপুট নিচ্ছি। এবং এই ক্ষেত্রে এই অ্যালগরিদমটা ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেক আইটারেশনে 3টা ভেরিয়েবলের মান আমাদেরকে ট্র্যাক রাখতে হবে। সেটা হচ্ছে লো, আরেকটা হচ্ছে হাই, আর শেষেরটা হচ্ছে আমাদের মিড। এবং আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এগুলো বোঝার চেষ্টা করব। সো আমরা একটা এক্সাম্পল অ্যারে নেই। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমাদের সেই অ্যারেটা একটা সর্টেড অ্যারে হয়। সেক্ষেত্রে আমরা ভ্যালু নেই, আমরা এখানে নেই 3, এখানে নেই 5, এখানে নেই 9, এখানে নেই 11, এখানে নেই 15 নেই, আর এখানে নেই হচ্ছে আমাদের 21। আচ্ছা, এখন আমরা এটা করার চেষ্টা করবো আর কি, এই অ্যারেটার জন্য আমরা এই যে অ্যালগরিদমটা আছে এইটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু লো এবং হাই নিয়ে কাজ করবো, আমাদেরকে অবশ্যই ইন্ডেক্স ভ্যালুগুলা মনে রাখতে হবে। সো আমরা ইন্ডেক্সের ভ্যালুগুলো নিলাম। কারণ আমরা এখানে যে 3টা ভ্যালুর কথা বলছি আরকি, এই 3টা ভ্যালুর কথা বলছি, এগুলো আমাদেরকে ট্র্যাক রাখতে হবে। এই 3টাই কিন্তু ইন্ডেক্সের মান। এই 3টা হচ্ছে ইন্ডেক্স রিপ্রেজেন্ট করতেছে। ইন্ডেক্স, অ্যারের ইন্ডেক্স রিপ্রেজেন্ট করতেছে। লো রিপ্রেজেন্ট করতেছে আমাদের অ্যাক্টিভ যে অ্যারের পার্টটা আছে সেইটার আ সেইটার হচ্ছে আমাদের লেফট সাইডের যে ভ্যালুটা আছে সেইটার
So এগুলোর মধ্যে লো কি ইন্ডিকেট সো এগুলোর মধ্যে লো কাকে ইন্ডিকেট করতেছে? লো ইন্ডিকেট করতেছে হচ্ছে আমাদের অ্যাক্টিভ অ্যারের সবথেকে ছোট ইন্ডেক্সকে, এবং হাই আমাদের রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে অ্যাক্টিভ অ্যারের সর্বোচ্চ ইন্ডেক্স ভ্যালুকে, এবং মিড আমাদের রিপ্রেজেন্ট করতেছে আমাদের অ্যাক্টিভ অ্যারের মিড অ্যারেকে, মানে মিড ইন্ডেক্সকে আর কি। সো এবং এই মিডের ভ্যালুটা কিন্তু আমরা গত ভিডিওতে আমরা দেখছিলাম, তো এখন ওটা আরো ভালোভাবে ইউজ করা দেখবো। তখন আমরা কি করছিলাম, এখানে আমরা কি লো প্লাস হাই ডিভাইডেড বাই 2, তাই না? সো এই ক্ষেত্রে আমাদের মিডের ভ্যালুটা কত হবে? মিডের ভ্যালুটা হবে 0 + 5 ডিভাইডেড বাই 2 সমান সমান আমাদের হবে 2.5। কিন্তু আমরা একটু বলছিলাম কি আমাদের দশমিকের পরের ভ্যালুগুলো আমরা অ্যাভয়েড করবো, সো এই ক্ষেত্রে আমাদের মিড ভ্যালু হবে 2। সো আমাদের মিড ভ্যালু যদি 2 হয়, এক্ষেত্রে আমরা এখন অ্যালগরিদমটা স্টেপ বাই স্টেপ ফলো করব। সো প্রথমে এখানে কি করতেছে, এখানে লো এর ভ্যালুটা মানে ইনিশিয়ালাইজ করতেছে কততে? 0-তে, এবং হায়ার ভ্যালুটা ইনিশিয়ালাইজ করতেছে কত? সাইজ -1। কারণ আমাদের সাইজ এখানে কি রিপ্রেজেন্ট করতেছে? সাইজ রিপ্রেজেন্ট করতেছে আমাদের নাম্বার অফ এলিমেন্টসকে, এবং আমাদের সর্বোচ্চ ম্যাক্স আমাদের যে ইন্ডেক্স নাম্বার হবে সেটা অলওয়েজ কত হবে? সাইজের তুলনায় 1 কম। যেরকম এখানে 6টা এলিমেন্ট আছে, আমাদের ম্যাক্স ইন্ডেক্স হচ্ছে কত? 5। এখন আমরা কি করব? আমরা একটা লুপ নিব, এবং এই লুপের কন্ডিশনটা আমরা একটু পরে আসতেছি। আপাতত জেনে রাখেন যে আমরা একটা while লুপ নিচ্ছি, সেখানে আমাদের যতক্ষণ আমাদের লো ভ্যালুটা আমাদের হাই ভ্যালুর তুলনায় আমাদের ছোট আছে ততক্ষণ এই লুপটা চলতে থাকবে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখি যে এখানে কি বলছে। প্রথম স্টেপে আমরা করছি কি মিডের ভ্যালুটা বের করছি, এবং মিডের ভ্যালুটা আমরা কি করছি, যে ফর্মুলাটা একটু আগে বললাম ওই সেম ফর্মুলাটা ইউজ করে মিডের একটা ভ্যালু বের করা হয়েছে। তারপর কি করছে, তারপর অ্যারে এর মিড এলিমেন্ট, ঠিক আছে, মানে আমাদের যে 2 নাম্বার যে ইন্ডেক্স আমরা মিডের ভ্যালু বের করছি, এই 2 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে ওইটা আমরা তুলনা করতেছি কার সাথে? আমাদের টার্গেট ভ্যালুর সাথে। সো এখানে আমরা ধরে নেই যে আমাদের টার্গেট হচ্ছে আমরা টার্গেট ধরে নেই এখানে হচ্ছে আমাদের কত? আমরা ধরে নেই আমাদের টার্গেট ভ্যালু হচ্ছে 15। আচ্ছা, আমাদের টার্গেট ভ্যালু 15। সো ফার্স্ট কেসে আমাদের এখানে কি করবে? আমাদের এখানে 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু যেটা আছে 9, এটার সাথে আমাদের এখানে তুলনা কত হচ্ছে? এখানে তুলনা হচ্ছে আমাদের 15। সো ফার্স্ট কেসে আমাদের এখানে কি দেখবে? 9 কি 15 এর সমান কিনা? সো 9 কি 15 এর সমান? 15 এর কিন্তু সমান না। তার মানে এটা হচ্ছে না। ফার্স্ট এটা হচ্ছে না। তারপর কি দেখবে যে এলসিফ। এলসিফ এ কি দেখবে যে মিড আমাদের যে অ্যারের যে মিড ভ্যালু আছে এটা কি আমাদের টার্গেটের তুলনায় ছোট কিনা? এখন আমরা যদি এই পাশে তাকাই দেখি আমরা কি দেখতেছি? 9 কিন্তু অবশ্যই 15 এর তুলনায় ছোট। সো আমাদের এই কন্ডিশনে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে এখানে কি করতেছে? লো এর ভ্যালুটা আপডেট করতেছে। লো এর ভ্যালুটা কোথায় আপডেট করতেছে? লো এর ভ্যালুটা এমনভাবে আপডেট করতেছে যে মিড প্লাস 1। সো আমাদের একটু আগে আমাদের লো এর ভ্যালু কত ছিল? আমাদের প্রথম ক্ষেত্রে লো এর ভ্যালু আমাদের কত ছিল? আমাদের লো এর ভ্যালু ছিল হচ্ছে, আচ্ছা উপর থেকে লিখতেছি, এখানে আমাদের লো এর ভ্যালু ছিল হচ্ছে 0। তারপরে এখানে কত হচ্ছে? এখানে যদি মিড প্লাস 1, আমাদের মিড কত ছিল? 2। 2 প্লাস 1 হবে এখানে, তাই না? 2 প্লাস 1 আমাদের এখানে কত হচ্ছে? 2 প্লাস 1 সমান সমান 3 হচ্ছে আমাদের, তাই না? সো এখানে আমি এটা সরাই দিলাম, জাস্ট এখানে 3 রেখে দিলাম, তাই না? এখানে আমাদের 0 পরে হচ্ছে, এখানে আমাদের 3। সো আমাদের লো এর ভ্যালু এখন হয়ে গেছে 3। একবার যখন এলসি পে আসতেছে তখন কি আবার এলসি যাবে? তখন কিন্তু আবার এলসি যাবে না। তারপর কি করবে? আমাদের আবার while লুপের কন্ডিশনে যাবে। সো আমাদের এখন আমাদের যে লো এর ভ্যালুটা আছে সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে আমাদের 3। তো সেই 3 টা এখন কার সাথে তুলনা করবে? এখানে হাই এর সাথে আগে দেখবে যে আমাদের লুপের ভিতরে ঢুকতেছে কিনা। আমাদের এখানে লো এর ভ্যালু হচ্ছে 3, এবং আমাদের হাই এর ভ্যালু কত? হাই এর ভ্যালু আমাদের আগের বার ছিল হচ্ছে 5, এবার হচ্ছে আমাদের 5, এবং আমরা দেখতে পারতেছি যে লো এর ভ্যালু অবশ্যই আমাদের হাই এর ভ্যালুর তুলনায় ছোট আছে। সো আমাদের আবার লুপের মধ্যে যাবে। আবার যখন লুপের মধ্যে আসতেছে, এই ক্ষেত্রে কি হচ্ছে আপনারা একটু দেখার চেষ্টা করেন। এই ক্ষেত্রে মিডের ভ্যালুটা কত হবে? আমরা যখন লো এর ভ্যালুটা সরাই দিছি, লো এর ভ্যালুটা কিন্তু এখন এই জায়গায় আছে। এখন কিন্তু লোটা এই জায়গায় নাই। এই জায়গা থেকে কিন্তু সরে গেছে। এখন আমাদের লোটা কোথায়? লোটা আছে এখানে। তার মানে এখন আমাদের অ্যাক্টিভ যে অ্যারেটা আছে সেখান থেকে কিন্তু আমরা এতখানি বাদ দিয়ে দিছি। আমরা কিন্তু একটু আগে আমরা যখন ভিজুয়ালাইজ করছি তখন কিন্তু আমরা দেখছি যে কিভাবে বাদ দিচ্ছি। কিন্তু কোডের আমরা কিভাবে বাদ দিচ্ছি সেটা কিন্তু আমরা মিড এবং হাই এর ভ্যালুটা আপডেট করার মাধ্যমে করতেছি। সো এখানে আপনারা প্রথম ইনস্ট্যান্সটা দেখতে পারতেছেন যে কিভাবে আমরা লো এর ভ্যালুটা আপডেট করার মাধ্যমে আমরা বাম পাশের যতগুলো ভ্যালু আছে সবগুলো আমাদের ওয়ার্কিং অ্যারের পার্ট থেকে আমরা সরাই ফেলতে পারছি। এখন কি করবে? এখন আমরা যখন মিডের নতুন ভ্যালু বের করব তখন আমাদের কোনটার হিসাব হবে? তখন কিন্তু আমাদের হিসাব হবে 3 আর 5 এর মাধ্যমে। সো আমাদের ফর্মটা কি ছিল? লো প্লাস হাই ডিভাইডেড বাই 2। সো আমাদের 8 ডিভাইডেড বাই 2 কত আসতেছে? 4 আসতেছে। সো আমাদের 4 নাম্বার ইন্ডেক্স। সো আমাদের এখানে এবার আমরা কি করব? আমাদের মিডের মধ্যে স্টোর হচ্ছে, এই মিডের এখানে স্টোর হচ্ছে 4, এবং আমরা যখন ইফ কন্ডিশনের মধ্যে আমরা সমান সমান কিনা সেটা যখন আমরা চেক করতেছি তখন আমরা কত চেক করতেছি? অ্যারে মিড। সো এই মিডের ভ্যালু এখানে কত? মিডের ভ্যালু হচ্ছে এখানে 4। সো 4 নাম্বার ইন্ডেক্সে আমার ভ্যালু কত আছে? 15, তাই না? সো আমরা এখানে কি দেখতেছি? 15 ইকুয়ালস টু 15, তাই না? সো এইভাবে আমরা কি করতে পারতেছি? আমরা এখানে ম্যাচ করে ফেলতে পারতেছি যে 15। সো যখন 15 হচ্ছে তখন রিটার্ন কি করতেছে? তখন রিটার্ন করতেছে আমাদের এটার যে ইন্ডেক্সটা কত ছিল? ইন্ডেক্স কিন্তু আমরা মিডের মধ্যে স্টোর করছি। সেটা ছিল কত? 4। সো আমাদের এখানে কত করবে? রিটার্ন করবে 4। এখন এখানে আমরা একটা ইনস্ট্যান্স দেখতে পারতেছি। আমরা যখন অন্যভাবে আরেকটা এক্সাম্পল আমরা এখন আপনাকে একটু দেখানোর চেষ্টা করবো আরকি। সো আমরা তার আগে এগুলো একটু সবকিছু মুছে ফেলি একটু।
আচ্ছা, এখন আমরা আরেকটা এক্সাম্পল নিব। এই অ্যারেটা আমরা এখানে নিলাম এবং এটার টার্গেট আমাদের হবে হচ্ছে, আমরা ধরলাম আমাদের টার্গেট হচ্ছে 2। এখন আমরা কি করব? এখন আমরা এইটার জন্য আমরা আবার এই সেম অ্যালগরিদমটা চালাবো। তো সেটা কিভাবে চালাবো? আমরা প্রথমে আমাদের ইনডেক্স ভ্যালুগুলো ইয়ে করে নিই আমরা। আচ্ছা, এখন এখানে আমরা যদি একটু খেয়াল করি আমরা কি দেখতে পারবো? সেটা হচ্ছে যে আমাদের লো, হাই এবং মিড, আমি আপাতত শর্টকাটে এইভাবে লিখতেছি। সো প্রথমে এটা কত হচ্ছে? প্রথম আইটারেশন এগুলোর ভ্যালু কত হচ্ছে? আমাদের লো হচ্ছে 0, হাই হচ্ছে কত? আমাদের 5। এবং আচ্ছা, হাই আমি উপরে লিখছি আর কি। উপরেরটা হচ্ছে h, নিচেরটা হচ্ছে m। আচ্ছা, এখানে আমরা কত? এখানে হচ্ছে আমাদের 5। এবং আমাদের মিড ভ্যালুটা কত হচ্ছে? এই দুটো যোগ করার পর আমাদের কত আসবে? গতবার কিন্তু আমরা দেখছিলাম 5 কে 2 দিয়ে ভাগ করলে আসবে 2.5, কিন্তু আমরা দশমিক অ্যাভয়েড করলে আসবে আমাদের 2। সো এটা হবে। সো আমরা ফার্স্টে কোনটা কোনটা তুলনা করব? ফার্স্টে আমরা তুলনা করব যে 6 কি আমাদের টার্গেট ভ্যালু 2 এর সমান কিনা। সো 2 এর সমান কি? 6 কিন্তু 2 এর সমান না। 6 কিন্তু আমাদের 2 এর তুলনায় বড়। সো যখন 2 এর তুলনায় বড় আসতেছে, তখন কোন কন্ডিশনে যাচ্ছে? এই কন্ডিশনেও যাচ্ছে না, এই কন্ডিশনেও যাচ্ছে না। এই দুইটা কিন্তু যাচ্ছে না। তখন আমাদের এই ফাইনাল যে কন্ডিশন আছে, এলস কন্ডিশন আছে, এলস কন্ডিশন আসতেছে। সো তখন কিভাবে হচ্ছে? তখন কি করবে? তখন আমাদের যে হাইট আছে, হাইয়ের ভ্যালুটা আপডেট হচ্ছে। হাইয়ের ভ্যালুটা কিভাবে আপডেট হচ্ছে? হাইয়ের ভ্যালুটা আপডেট হচ্ছে যে মিড -1। সো হাইয়ের ভ্যালু এখানে আমরা আপডেট করি সেকেন্ড ইটারেশনের জন্য। এখানে কত হচ্ছে আমাদের? মিড -1, তাই না? মিডের ভ্যালু আমাদের কত ছিল? 2। তাহলে 2 এর থেকে যদি আমরা 1 বাদ দেই, তখন আমাদের ভ্যালু কত আসতেছে? তখন আমাদের ভ্যালু আসতেছে 1। তার মানে এক্ষেত্রে আমাদের হাই হয়ে যাচ্ছে কত? হাই হয়ে যাচ্ছে আমাদের 1। এবং আমাদের লো এবং আমাদের যে ইয়াটা আছে, তাই না? আমাদের লোটা কিন্তু আগেরটা আগের মতোই থাকতেছে। এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই। তাই না? লো কিন্তু আমাদের কোনো চেঞ্জ নেই। সো এইটা নিয়ে আমরা পরের আবার আমরা এখানে চেক করতে যাব। এখানে চেক করতে যাব, তাই না? এখানে চেক করে আমরা কি দেখতে পারবো? এখানে আমরা দেখতে পারবো যে প্রথমে আমাদেরকে আবার তুলনা করতে হবে। আচ্ছা সরি, এরোটা এখানে হবে না। এখানে আমরা যে লুপের এখানে আবার আসবো। লুপের এখানে যখন আমরা আসতেছি, হোয়াইল লুপের ক্ষেত্রে আবার কন্ডিশন চেক করবে যে লো কি আমাদের হাইয়ের তুলনায় ছোট, মানে ছোট বা সমান কিনা, তাই না? লো আমাদের যতক্ষণ হাইয়ের তুলনায় ছোট অথবা সমান থাকতেছে ততক্ষণ আমাদের লুপে থাকতেছে। সো আমরা এখানে কি দেখতেছি? লো হচ্ছে 0, এটা হচ্ছে 1। অবশ্যই আমাদের লো হাইয়ের তুলনায় ছোট বা সমান আছে। সো এই জন্য আমাদের এই লুপটা চলবে আর কি। তো এখন আমরা কি করব? এখন আমরা আগের বারের মতো আবার মিড বের করব। মিড বের করলে আমাদের এখানে কত আসবে? 0.5, 0.5, তাই না? আমরা এখন যদি আমরা 0.5 মানে 0.5টা সরাই দিই, আমাদের কত থাকতেছে? 0। তো সেই ক্ষেত্রে আমাদের মিড ইনডেক্স হচ্ছে 0 এবং 0 এর পর আমরা কি করব? আমরা ইফ কন্ডিশনের মধ্যে যা দেখবো ম্যাচ করতেছে কিনা। 0 তে আমাদের আছে 2, আমাদের টার্গেট ভ্যালু কত আছে? 2। এক্ষেত্রে আমাদের ম্যাচ হয়ে যাচ্ছে। আমরা রিটার্ন করে দেব কত? রিটার্ন করে দেব আমাদের ইনডেক্স ভ্যালু বা মিডের মান, যেটা হচ্ছে এখানে কত ছিল? 0। এটা হচ্ছে আমাদের রিটার্ন করতেছে। সো এই ক্ষেত্রে আমরা আসলে কি করলাম? এটা একটু আপনারা বোঝার চেষ্টা করেন। এই ক্ষেত্রে আমরা যখন হাইয়ের ভ্যালুটা আমরা যখন আপডেট করছি, তখন আসলে হচ্ছে কি? আমরা যখন হাইয়ের ভ্যালুটা আপডেট করছি তখন কি? লো এখানে থাকতেছে, হাই এখানে থাকতেছে। মানে আমাদের অ্যাক্টিভ অ্যারে শুধুমাত্র এইটুকু থাকতেছে। আমাদের রাইট সাইডে যত কিছু ছিল সবকিছু বাদ চলে গেল। আমরা আগেরবার কি দেখছিলাম? যে লেফট সাইড থেকে আমরা বাদ দিছিলাম। এবার আমরা কি দেখলাম? যে আমরা রাইট সাইড থেকে বাদ দিলাম। এখন আপনারা এটা একটু বোঝার চেষ্টা করবেন। নিজেরা আরেকবার লাগলে ভিডিওটা দেখবেন। অথবা আপনাদের বেস্ট কেস কি? আপনারা হাতে একটা অ্যারে আঁকায় এইভাবে এটা একটু নিজেরা মানে কন্ডিশন ম্যাচ করে দেখার চেষ্টা করবেন যে কিভাবে কাজ করতেছে। আমরা যখন হাই এবং লো এর মানটা বাড়ায় দিচ্ছি বা কমায় দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের ওয়ার্কিং অ্যারেটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং প্রত্যেকবার আমরা যখন মিডের ভ্যালুটা বের করতেছি, আমরা কিন্তু আমাদের ওয়ার্কিং এরিয়া থেকে বের করতেছি। মানে আমাদের আপডেটেড লো এবং হাইয়ের ভ্যালু থেকে বের করতেছি। সো এটা যদি আপনারা ফোকাসে রাখতে পারেন, আপনারা ইনশাআল্লাহ এই সুডো কোডটা বুঝতে পারবেন। আচ্ছা, এখন আসি আমাদের সুডোকোডের বেসিক বৈশিষ্ট্যগুলোতে। আমরা কি করতেছি? প্রথমে কি করছিলাম? লোকে 0 তে সেট করছিলাম এবং হাইকে সাইজ -1 তে সেট করছিলাম। ইনিশিয়ালাইজ করছিলাম বলতে পারেন। কি জন্য? কারণ লো হচ্ছে আমাদের এর প্রথম ইনডেক্স এবং আমাদের হাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ইনডেক্স নাম্বার, এবং ম্যাক্সিমাম ইনডেক্স নাম্বার আমাদের সবসময় কি হবে? সাইজের তুলনায় 1 কম। এবং আমরা অলওয়েজ মিড ক্যালকুলেট করছিলাম আমাদের এই ফর্মুলাটার মাধ্যমে। এইটাও আপনারা জানেন। আর তারপর আমরা কি করছি? যে লেফট মানে আমাদের যে ইয়েটা আছে, লেফট এবং রাইট হাফ নিয়ে কাজ করছি এবং যেকোনো একটা হাফ যখন আমরা বাদ দিছি, তখন আমরা হয় আমাদের লো আমাদের লোকে আমরা বাড়াইছি, আর না হলে আমাদের হাইকে আমরা কমাইছি। যেকোনো একটা কাজ করছি। এভাবে করার মাধ্যমে আমরা আমাদের যে পোরশনটা কাজ করার দরকার নেই সেই পোরশনটা বাদ দিতে পারছি। আচ্ছা, এখন আমরা এটার টাইম কমপ্লেক্সিটিতে আসি। এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস বোঝা। কারণ এটার টাইম কমপ্লেক্সিটিটা লিনিয়ার সার্চের মতো অত সহজ না। এটার বেস্ট কেসটা আপনারা বলতে পারেন 1, কিন্তু এটা কখন হচ্ছে? এটা তখন হচ্ছে যখন আমাদের টার্গেট ভ্যালুটা হচ্ছে আমাদের প্রথমে মিড ভ্যালুটা হচ্ছে। আমরা যদি এখানে 5টা ভ্যালু ধরি, ধরেন যে আমাদের 5টা ভ্যালু হলো একটা অ্যারে আছে 0, 1, 2, 3, 4 এবং এখানে আমাদের টার্গেট ভ্যালু হচ্ছে 2। সো এখানে প্রথম আইটারেশনে কি হবে? প্রথম আইটারেশনে আমাদের লো এর ভ্যালু এবং আমাদের যে ইয়ার ভ্যালু আছে, হাইয়ের ভ্যালু আছে, এটা যখন আমরা ভাগ করতেছি সূত্রতে, তখন আমাদের আসতেছে হচ্ছে 2 নাম্বারের। এবং 2 নাম্বারে আমাদের কি আছে? আমাদের টার্গেট ভ্যালু আছে। সো 2 = 2 আমরা পেয়ে যাচ্ছি। সো এই ক্ষেত্রে আমাদের হোয়াইল লুপের ভিতর কয়বার ঢুকতেছে? হোয়াইল লুপ একবারই কাজ করতেছে, সেইবারই আমরা রিটার্ন পাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের বেস কেস কি হচ্ছে? বেস কেসে আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে O(1).
কিন্তু আমাদের ওয়ার্স্ট কেসে এটা কত হবে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে, কারণ এটাই আসলে আমাদের ডিফাইন করতেছে যে আমাদের অ্যালগরিদমটা কত ভালো। এখন একটা জিনিস এখানে খেয়াল করেন, আমরা যখন একটা বিশাল অ্যারেনে কাজ করতেছি, ধরুন আমরা একটা হিউজ নাম্বার একটা বিশাল অ্যারেনে কাজ করতেছি, সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেক আইটারেশনে কি হচ্ছে, প্রত্যেক আইটারেশনে আমাদের এই অ্যারেটা অর্ধেক হইতে থাকতেছে, তাই না? প্রত্যেক অ্যারেতে আমরা যে কোনো একটা হাফ করে বাদ দিচ্ছি। কারণ প্রথমে এই হাফ দিলাম, পরের বার আমরা এই হাফ নিয়ে কাজ করতেছি, মানে এই হাফটা বাদ দিচ্ছি, তখন আমরা এই হাফ নিয়ে কাজ করতেছি। সেক্ষেত্রে আমরা আবার কি করতেছি, আবার কিন্তু আমরা এটার অর্ধেক করতেছি, অর্ধেক বাদ দিয়ে দিচ্ছি। এবার আমরা ধরলাম যে এই হাফ বাদ গেল, তখন আমরা আবার এই হাফ নিয়ে কাজ করতেছি, এই হাফের ক্ষেত্রে আমরা আবার হাফ নিচ্ছি, সেক্ষেত্রে ধরেন এটা বাদ গেল, আমাদের এরকম থাকতেছে। এবং আমরা এটা কতক্ষণ করতেছি, আমরা আগেরবার এক্সাম্পলে দেখলাম যতক্ষণ না আমরা জাস্ট একটা এলিমেন্ট পাচ্ছি, একটা এলিমেন্ট পাওয়া পর্যন্ত আমরা এরকম অর্ধেক অর্ধেক করতে থাকতেছি। তো আমরা যখন এগুলো অর্ধেক করতে থাকতেছি সেই ক্ষেত্রে আমরা একটা এরকম প্যাটার্ন দেখতে পাবো, সেই প্যাটার্নটা আমরা একটু দেখাই। এই ক্ষেত্রে আমি বলে রাখি এন কে আমরা ধরতেছি হচ্ছে সাইজ বা নাম্বার অফ এলিমেন্টস, সাইজ অথবা নাম্বার অফ এলিমেন্টস, ঠিক আছে, নাম অফ এলিমেন্টস, আচ্ছা। এখন এই এনটা আমরা যখন ইয়ে করতেছি, প্রত্যেক আইটারেশনে আমাদের এন এর ভ্যালুটা কিভাবে চেঞ্জ হচ্ছে আমরা দেখি যদি ফার্স্ট আইটারেশনে আমাদের এন এর ভ্যালু কত থাকবে, আমাদের এন এর ভ্যালু থাকবে হচ্ছে আমাদের এন কমপ্লিট, তাই না? আমরা জিরো থেকে শেষ পর্যন্ত সবগুলো নিয়ে কাজ করতেছি। সেকেন্ড আইটারেশনে কি হবে, আমাদের হয় লেফট হাফ নয় রাইট হাফটা আমাদের কি হবে, বাদ চলে যাবে, সেই ক্ষেত্রে আমাদের কত হবে n/2। আমাদের থার্ড আইটারেশনে এটা কত হবে, আমাদের থার্ড আইটারেশন হবে হচ্ছে ওটা n/2, এটা আবার ডিভাইডেড বাই 2, তাই না? এটা আবার আমরা যখন ডিভাইডেড বাই 2 করবো তখন আমাদের এখানে কত আসবে, তখন আমাদের এখানে আসবে হচ্ছে n/4, মানে এটাকে আমরা হাফ করতেছি। আমাদের ফোর্থ আইটারেশনে কত আসবে, আমাদের এখানে আসবে হচ্ছে n/, এটাকে আবার হাফ করলে আসবে n/8। এখন এটার মধ্যে যদি আমরা একটা প্যাটার্ন খেয়াল করি, এটার মধ্যে আমরা দেখতে পারতেছি কত, এখানে দেখতেছি 2^0, এটাকে এইভাবে লেখা যায় না, এটাকে লেখা যায় কত 2^1, এটাকে লেখা যায় n^2, এটাকে লেখা যাচ্ছে n/2^3। এরকম একটা প্যাটার্ন চলে আসতেছে না? আমরা যত যাচ্ছি, যত বেশি আইটারেশন করতেছি, তত বেশি আমাদের এই 2 এর উপরে পাওয়ারের মানটা বৃদ্ধি পাচ্ছে, তাই না? এটা বৃদ্ধি পাচ্ছে। সো আমরা এটা একটু আগে কি বললাম, আমরা এটা কতক্ষণ করব, আমরা এটা ততক্ষণ করব যতক্ষণ না ভরা আমাদের অ্যারের যে সাইজটা আছে এটা 1 হয়। সো আমরা ধরে নিই যে আমরা এরকম এরকম করে আগাইছি, অনেক দূর আগাইছি, অনেক দূর আগানোর পরে আমরা এরকম একটা ভ্যালু পাইছি যে n/2^k, যেটার জন্য আমাদের ভ্যালু আসতেছে হচ্ছে 1। বুঝতে পারছেন আশা করি, যে আমরা কি করতেছি এখানে কে এর এমন একটা ভ্যালু নিছি, আমাদের কে এর ভ্যালুটা কিন্তু এন এর উপর ডিপেন্ডেন্ট, কে এর ভ্যালুটা কিন্তু আমাদের এন এর উপর ডিপেন্ডেন্ট। সো এই জন্য আমরা কেটাও ডিটারমিন ভাবে লিখতে পারতেছি না। সো এই ক্ষেত্রে আমরা কি করতেছি, ধরে নিলাম যে এন এর একটা ভ্যালুর জন্য আমাদের কে এমন একটা ভ্যালু যেটাতে কি হয়, যেটার জন্য আমাদের এই জিনিসটার ভ্যালু আসতেছে হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের টার্মিনেশন কন্ডিশন বা ফাইনাল কন্ডিশন। আমাদের ওয়ার্স্ট কেসে আমাদের লুপটা এতবার আইটারেট করবে, তাই না? আমরা এখানে কি দেখতেছি, প্রথমবার এখানে কিভাবে বৃদ্ধি পাচ্ছে, তাই না? আমাদের ফার্স্টে কত হচ্ছে, 0 থেকে এভাবে বৃদ্ধি পাচ্ছে, তাই না? এখানে আমাদের ফাইনালি এখানে আমাদের কত হচ্ছে, এই ফর্মুলাটা আমরা আসলে এখানে ধরি, এই ফর্মুলাটা অনুযায়ী ধরি যে পাওয়ারের ভ্যালুটার সাথে তুলনা করি। আমরা এখানে যদি 3 ধরি, এই ক্ষেত্রে আমাদের কতবার লুপ চলছে, 4 বার। অর্থাৎ আমাদের কি কে মাইনাস অথবা k+1 বার চলতেছে, তাই না? কিন্তু আমরা জানি, আমরা যারা টাইম কমপ্লেক্সিটি পড়ে আসছি তারা আমরা জানি যে আমরা যখন এরকম এক্সট্রা আমাদের যে প্লাস বা মাইনাস যেটা আছে আমরা ওটাকে ধরি না, আমরা টাইম কমপ্লেক্সিটি মেইনলি ধরি হচ্ছে এইটাকে, এইটুকুকে আমরা ধরি হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটির জন্য মেইন, মানে এটা হচ্ছে আমাদের বেশি ইফেক্ট ফেলায়। সো আমাদের জাস্ট কে এর ভ্যালুটা আমরা যদি এখানে বের করতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের টাইম কমপ্লেক্সিটিটা আমরা বের করে ফেলতে পারবো। সো এটার জন্য আমরা করবো কি, এই ইকুয়েশনটা নিয়ে আমরা আরেকবার কাজ করবো। সো আমরা একটু মুছে ফেলি, এখানে এগুলো একটু মুছে ফেলে আপনাদেরকে একটু দেখাই আরেকবার, আর একটু ভেঙে ভেঙে দেখাবো, এখানে সমস্যা নাই। আচ্ছা, এখানে আমরা কি দেখছিলাম, আমাদের অবস্থাটা যে n/2k, তাই না? সো এটার জন্য আমাদের মান কত ছিল, 1। এটা ছিল আমাদের ওয়ার্স্ট কেসের ক্ষেত্রে আমাদের এতবার আইটারেট করবে। সো এটার জন্য আমাদেরকে কে এর ভ্যালুটা আমরা যদি বের করতে পারি, তখন কিন্তু আমরা আমাদের ইয়াটা বের করতে পারতেছি, টাইম কমপ্লেক্সিটিটা বের করতে পারতেছি। সো আমরা যদি টাইম কমপ্লেক্সিটি কে এর জন্য বের করতে চাই, আমরা এটাকে নরমালি আমরা একটু সাজাই লিখি, 1 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করলে হবে 2^k হবে। এখন একটা ইম্পর্টেন্ট পার্ট কি, এটা কিন্তু 12 না, এটা কিন্তু k। আচ্ছা, যাই হোক, এখন আমরা এটাকে কিভাবে কে এর মান বের করতে পারি, সেটা হচ্ছে আমরা দুই পাশে লগ নিতে পারি, কিন্তু নরমাল লগ নিব না, আমরা নিব লগ বেস 2, তাই না? কারণ আমাদের এখানে 2 কিন্তু কনস্ট্যান্ট, 2 এর কিন্তু কোনো চেঞ্জ নেই। সো এই ক্ষেত্রে যদি আমরা log 2 বেস নেই, উপরে আমাদের এখানে 2 থাকলো, আর এখানে আমাদের কত থাকলো, k। সেই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা কত হবে, log 2 বেস n ইকুয়ালস টু k। এখানে দ্বারা আমরা আমাদের অলরেডি টাইম কমপ্লেক্সিটির ভ্যালুটা আমরা বুঝতে পারতেছি, কিন্তু আমরা এটাকে আরেকটু সাজায় লিখতে পারি। সেটা কি, আমরা একটু এই পাশে এটা লেখার চেষ্টা করি, কিভাবে হবে এটা। সেটা হচ্ছে যে আমরা যখন বিগ ওর জন্য ক্যালকুলেট করতেছি, আমরা এখানে k এর ভ্যালু আমরা কত পাইছি, log 2 of n। কিন্তু আমরা যখন আমরা এখানে বিগ ওর নোটেশন দিয়ে কাজ করতেছি না। সো এটার জন্য আমরা যখন কাজ করবো, তখন আমরা এই 2টাকে সরাই ফেলতে পারি। তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে log of n। আমরা কেন লিখতে পারি, কারণ আমাদের এখানে যে log 2টা আছে না, এইটাকে আমরা যখন নরমাল, মানে সরি এটা 3 লিখছি আর কি। আচ্ছা, একটু মুছে দিয়ে একটু লেখার আপনাদেরকে বোঝাই এটা এখানে, যে কি জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারি। সেটা হচ্ছে যে আমাদের যে log 2 বেস n যেটা আছে, এইটা হচ্ছে আমাদের সামনে একটা 3.32 বা সামথিং এরকম একটা ভ্যালু আছে, এটার সাথে নরমাল লগের
গুণফল আকারে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এবং আমরা কি জানি বিগ ও নোটেশনের ক্ষেত্রে আমরা এগুলো যত রকম ভ্যালু আছে প্লাস মাইনাস সহ অথবা এরকম যতগুলো কনস্ট্যান্ট ভ্যালু আছে এগুলোকে আমরা সরাই ফেলতে পারি। কারণ কি? কারণ এগুলো আমাদের মেজর ডিফারেন্স ফেলে না, আমাদের মেইন ডিফারেন্সটা তৈরি হয় হচ্ছে এইটুকুর জন্য। এটুকু আমাদের অবদান সবথেকে বেশি রাখে। সো আমরা এগুলোকে এভয়েড করতে পারি। সো আমরা যখন বিগ ও নোটেশন দিয়ে লিখবো তখন আমরা এটার টাইম কমপ্লেক্সিটি কিভাবে লিখতে পারি? বিগ ও অফ লগ এন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটুকু যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা এটার প্রোজ এন্ড কনসও বুঝতে পারবেন। এটার প্রোজ গুলা কি? এটা অনেক ফাস্ট, তাই না? আমাদের অনেক কম আইটারেশন লাগতেছে। হ্যান্ডেলস লার্জ ডেটা সেটস ওয়েল, তাই না? কারণ অনেক ফাস্ট, আমাদের বেশি আইটারেশন লাগতেছে না এবং প্রেডিক্টেবল কনসিস্টেন্ট পারফরম্যান্স। মানে আমাদের এটা আমরা অলরেডি জানি আমাদের ম্যাক্সিমাম আমাদের কতগুলো আইটারেশন হবে এটাও কিন্তু আমরা ফর্মুলাতে বের করে ফেলতে পারতেছি। এবং কনসগুলো কি? আমাদের কনস একটা মেইন কনস কি? আমাদের যে অ্যারে আছে এটা আমাদের সর্টেড থাকতে হবে। আমাদের যদি সর্টেড না থাকে তাহলে কিন্তু আমরা এই অ্যালগরিদমটা ইউজ করতে পারবো না। এবং অনেক ক্ষেত্রে কি হয়? আপনি যদি একটা প্রপার সর্টিং অ্যালগরিদম ইউজ না করেন, সর্টিং এর জন্য অ্যালগরিদম থাকে যেগুলোর জন্য আলাদা করে আবার টাইম কমপ্লেক্সিটি ম্যাটার করে। সো ওই ক্ষেত্রে যদি আপনি এমন একটা সর্টিং অ্যালগরিদম ইউজ করেন যেটার টাইম কমপ্লেক্সিটি ধরেন বেশি, সেক্ষেত্রে আপনার এইটার টাইম কমপ্লেক্সিটি লগ এন হওয়া সত্ত্বেও এটা আপনার ওভারঅল কোডের টাইম কমপ্লেক্সিটি বেশি করে দিবে। এবং আর কি? এটা কি? নট সুটেবল ফর লিঙ্ক লিস্ট। এটা আপনারা বুঝতে পারতেছেন, যেটা আমরা শুধুমাত্র এখানে অ্যারের ক্ষেত্রে আমরা ফিক্স সাইজের ক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারতেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা বাইনারি সার্চ অ্যালগরিদমের কোড ইমপ্লিমেন্টেশন নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা বাইনারি সার্চের কোড ইমপ্লিমেন্টেশন সম্পর্কে দেখব। আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছি সেটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং আপনারা যদি লিনিয়ার সার্চের প্রোগ্রামের ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা ওটা থেকে বুঝতে পারবেন যে এটা অনেকটা সিমিলার। আমরা আগের থেকে একটা বেসিক সি প্রোগ্রাম লিখে রাখছি যেখানে কি আমরা এআরআর নামে একটা অ্যারে নিছি। আমরা পরে ওই অ্যারেটার সাইজ বের করছি সাইজ অফ ফাংশন ইউজ করার মাধ্যমে। আমরা প্রথমে কি করছি? সাইজ অফের মাধ্যমে কমপ্লিট অ্যারের সাইজটা বের করছি। তারপরে আমরা ওই অ্যারের একটা এলিমেন্টের সাইজ ওটাকে ভাগ করছি, করে আমাদের অ্যারের যে নাম্বার আছে মানে এলিমেন্টের যে নাম্বারটা আছে সেটা আমরা বের করছি, করে আমরা সাইজ নামের একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি। তারপর আমরা একটা টার্গেট ভ্যালু ধরে নিছি এবং পরবর্তীতে আমরা কি করছি? রেজাল্ট নামের একটা ফাংশনের মধ্যে আমরা বাইনারি সার্চ ফাংশন ইমপ্লিমেন্ট করছি, করে ওটার ভ্যালু অ্যাসাইন করছি। আমরা এখনো দেখতেছি যে এখানে বাইনারি সার্চ নামে কোনো ফাংশন তৈরি করা নাই। তো আমরা এখানে কি করব? আমরা বাইনারি সার্চের ফাংশনটা বানাই নিব। এটার আমাদের টাইপ কি হবে? এটা টাইপ হবে আমাদের ইন্টিজার টাইপের, কারণ এটা কি রিটার্ন করতেছে? আমাদের ইনডেক্স রিটার্ন করতেছে। তো আমরা এখন এটা বানাই নেই। আচ্ছা, এখন এটার মধ্যে আমরা কি কি ভ্যালু ইনপুট করব? আমরা অলরেডি জানি, আমরা যারা লিনিয়ার সার্চ করে আসছি। আমরা করব কি? আমরা অ্যারে নিব। অ্যারে নেওয়ার পরে আমরা নিব হচ্ছে সাইজ, এবং আমরা আরেকটা, আচ্ছা এটা ইন্টিজার দিতে হবে আর কি, সাইজ। এবং আমরা আরেকটা কি নিব? আমরা নিব হচ্ছে টার্গেট। আচ্ছা, এখন আমরা আমাদের বাইনারি সার্চের জন্য কোডটা লেখা শুরু করব। সো আমরা একটু আগে বলছিলাম যে আমাদেরকে তিনটা ভ্যালুর ট্র্যাক রাখতে হয়। একটা কি ছিল? লো ছিল। লো কি রিপ্রেজেন্ট করে? আমাদের অ্যারের সব থেকে মানে লোয়ার বাউন্ড, অথবা বলতে পারেন যে আমাদের সব থেকে ছোট ইন্ডেক্স যেটা, সেটা আমরা কি 0 তে ইনিশিয়ালাইজ করতেছি। তারপর আমাদের আরেকটা কি আছে? আমাদের একটা আছে হচ্ছে হাই। এখন হাইটা আমরা কি করছিলাম? হাইয়ের ভ্যালু আমরা কি করছিলাম? আমাদের যে অ্যারের যে ম্যাক্সিমাম সাইজটা হবে সেটা বের, মানে অ্যারের যে ম্যাক্সিমাম ইন্ডেক্সটা হবে সেটা বের করতেছি। অর্থাৎ এক্ষেত্রে কি সাইজের তুলনায় আমাদের এটা হবে 1 ছোট, সেজন্য আমরা সাইজ -1 লিখলাম। এরপরে কি আছে? আমাদের মিড। এখন মিডের ভ্যালুটা আমরা আপাতত জাস্ট মিডটা এখানে লিখে রাখি। মিডের কোনো ইনিশিয়ালাইজ আমাদের আপাতত করার দরকার নাই, কারণ আমরা ফর্মুলাতে এটা প্রথম মিডের ভ্যালু বের করব। সো আমরা এখন কি করব? আমরা আমাদের প্রত্যেকটা আইটারেশনের জন্য একটা লুপ তৈরি করব, এবং আমরা লুপটা কতক্ষণ চালাবো? যতক্ষণ আমাদের লো আমাদের হাইয়ের তুলনায় ছোট অথবা সমান হচ্ছে। এখন এটা কি জন্য হচ্ছে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন, কারণ আমাদের লো এবং হাই যখন সেম ইন্ডেক্সকে রিপ্রেজেন্ট করতেছে সেই ক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আমাদের একটাই আর ইন্ডেক্স বাকি আছে যেটা চেক করা হয়নি, সেক্ষেত্রে আমরা সেটা চেক করতেছি। কিন্তু আমাদের যদি হাই লো তুলনায় ছোট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি বুঝতে পারতেছি যে আমাদের এলিমেন্ট শেষ, আমাদের আর এলিমেন্ট বাকি নাই। এজন্য আমাদের এটা হচ্ছে টার্মিনেশন কন্ডিশন দেওয়া আছে। সো এখন আমরা কি করতেছি? এখন আমরা করবো কি? আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের মিডের ভ্যালুটা অ্যাসাইন করা। যেহেতু আমরা মিডের ভ্যালু এখন অ্যাসাইন করি, আমাদের একটা ফর্মুলা আমরা দেখছিলাম যে আমাদের কি ছিল? এটা লো প্লাস আমাদের হাই, এবং এটা আমরা কি করছিলাম? ভাগ করছিলাম আমরা 2 দিয়ে। কারণ আমরা কি করতেছি? আমরা অ্যারেকে ভাগ করে নিচ্ছি। সো এই ভাগটা করে নেওয়ার পরে আমাদের কি ছিল? আমরা ইফ কন্ডিশন দিয়ে কি করছি? আমরা চেক করছি। আমরা কি চেক করছি? আমাদের অ্যারের যে মিডের যে এলিমেন্টটা আছে সেটা আমাদের টার্গেট ভ্যালু সমান কিনা। সো আমরা ওই কন্ডিশনটা লিখলাম। যদি আমাদের এটা সমান হয় আর কি, তাই না? যদি আমাদের এখানে সমান হয় তখন আমরা কি করছিলাম? তখন আমরা রিটার্ন করছিলাম হচ্ছে আমাদের ইনডেক্স ভ্যালুটা। এখানে ইনডেক্সের ভ্যালুটা কি? সেটা হচ্ছে মিড। সো আমরা এখানে ইনডেক্স ভ্যালুটা রিটার্ন করলাম। এরপর আমাদের কি? এরপর আমাদের ছিল হচ্ছে এলস ইফ, তাই না? এলস ইফ এর মধ্যে আমাদের কি কন্ডিশন ছিল? এখন আমরা দেখব যে আমরা যে ভ্যালুটা পাইছি, অ্যারে মিডের যে ভ্যালুটা পাইছি, এটা যদি সমান না হয় তাহলে হয় বড় হবে, না হয় ছোট হবে আমাদের টার্গেট ভ্যালুর চেয়ে। সো আমরা এখানে যেকোনো একটা দিতে পারি। আমরা ধরলাম এখানে যে আমাদের অ্যারে মিডের ভ্যালুটা হচ্ছে আমাদের টার্গেট ভ্যালুর তুলনায় বড়। যদি বড় হয় তখন আমরা যে থিওরিটা পড়ছিলাম আর কি, আমরা যখন এটার ভিজুয়ালাইজেশন করছিলাম বাইনারি সার্চে, তখন আমরা কি করছিলাম? আমাদের যদি মিডের ভ্যালুটা আমাদের টার্গেট ভ্যালুর তুলনায় বড় হয় সেক্ষেত্রে আমাদের কি হবে? সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে আমাদের রাইট সাইডের যে ভ্যালুগুলো আছে আর কি,
ধরেন আমাদের রাইট সাইডে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমাদের বাদ দিতে হবে, কারণ আমাদের মিড যদি টার্গেটের তুলনায় বড় হয় তার মানে আমাদের মিড সহ আমাদের মিডের ডান পাশে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু আমাদের টার্গেট ভ্যালুর তুলনায় বড় হবে। কেন, কারণ কি, কারণ এখানে আমরা একটা সর্টেড অ্যারে নিয়ে কাজ করতেছি যেটা ছোট থেকে বড় আকারে সাজানো আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা আমাদের যে হায়ার বাউন্ড মানে লিমিট, যেটা আমাদের হায়ার ভ্যালুটা আমরা কি করব, হায়ার ভ্যালুটা আমরা আপডেট করব। হায়ার ভ্যালুটা আমরা কিভাবে আপডেট করব, আমরা হায়ার ভ্যালুটা আপডেট করব যে কি মিড -1, কারণ আমরা মিডকেও এই ক্ষেত্রে বাদ দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের এরকম একটা তৈরি হয়ে গেল, আমরা হায়ার মানে আমাদের হায়ার ভ্যালুটা আমরা আপডেট করে দিলাম। এবং বাকিটা কি আছে আমাদের এলস, এলস এর ক্ষেত্রে আমাদের কন্ডিশন লিখতে হবে না। এই ক্ষেত্রে আমরা জাস্ট কি করব, এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এই ক্ষেত্রে কোন কন্ডিশনে যাচ্ছে। আপনি এই কন্ডিশনে যখন যাচ্ছেন তার মানে কি আপনার যে অ্যারের যে মিডটা সেটা টার্গেটের তুলনায় ছোট। তো আপনার টার্গেটের তুলনায় যদি ছোট হয় সেই ক্ষেত্রে কি হচ্ছে, আপনার লেফট সাইডের যতগুলো ভ্যালু আছে আপনার মিড সহ অ্যারে মিড সহ অ্যারে মিডের লেফট সাইডে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু কিন্তু আপনার টার্গেটের তুলনায় ছোট হচ্ছে। সো সেই সবগুলোকে আমাদেরকে বাদ দিতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা লোয়ের ভ্যালুটা আপডেট করব হচ্ছে এইভাবে মিড +1 দ্বারা, মানে আমাদের লো সহ আমাদের লোটা আগে যত জিরোতে ছিল এটা মিডের সামনের যে ভ্যালুটা আছে, মিডের ডান পাশের যে ভ্যালুটা আছে ওইটাতে আপডেট হয়ে গেল। এখন বেসিক্যালি আমাদের কাজ শেষ। এবং আমাদের কাজ শেষ বলতে আমাদের শুধু একটা কাজ বাকি আছে, সেই কাজটা কি, আমাদের এটা হবে ওয়াইল লুপের বাইরে। কারণ আমাদের যদি কোনো এলিমেন্ট খুঁজে না পাই সেই ক্ষেত্রেও তো আমাদের একটা ভ্যালু রিটার্ন করতে হবে। তো সেটা কোন ভ্যালু রিটার্ন করবে সেটা হচ্ছে আমরা এখানে ধরে নিই -1। সো আমাদের এখানে -1 রিটার্ন করবে। এখন আমাদের ফাংশনটা বিল্ড করা শেষ। সো আমরা এখন কি করব, আমরা এই ফাংশনটা এখন রান করে দেখার চেষ্টা করব যে আমাদের কারেক্ট আউটপুট দিচ্ছে কিনা। সো আমরা এখানে কি করতেছি, আমরা এখানে টার্গেট ভ্যালু 40, আমরা 40টা এখানে সার্চ করব। সো আমরা কোডটা রান করি। আমরা দেখতে পারতেছি কি যে আমরা 3 নাম্বার ইনডেক্সে আমাদের 40 ভ্যালুটা পাইছি। এখন আমরা একটু ম্যাচ করার চেষ্টা করি। এখানে কি ম্যাচ করব, যে এটার ইনডেক্স হতো 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। সো আমরা দেখতে পারতেছি আমাদের 3 নাম্বার ইনডেক্সে আমাদের 40টা আমরা পাইছি। সো আমাদের কোডটা ঠিকমতো রান করতেছে। আমরা এখন আরেকটা ইয়াতে একটু টেস্ট করি। এখানে যদি আমরা 40 না দিয়ে আমরা এমন একটা ভ্যালু দেই যেটা আমাদের অ্যারের মধ্যে নাই, ধরলাম আমরা 100 দিলাম। দিয়ে এখন যদি আমরা কোডটা রান করি, আমরা আরেকবার দেখি। এখানে কি বলছে, ভ্যালু নট ফাউন্ড। তার মানে আমাদের কোডটা ঠিক আছে। এখন আপনারা যদি ভাবেন যে এই ভ্যালু নট ফাউন্ড এগুলো কই থেকে লেখা আসলো, এখানে আমরা কি করছি, আমাদের যে রেজাল্টের মধ্যে আমরা বাইনারি সার্চের যে ইয়াটা পাইছি, যে ইন্ডেক্সের ভ্যালুটা পাইছি ওইটা এই রেজাল্টের মধ্যে স্টোর করছি আর কি। স্টোর করার পরে আমরা কি করছি, আমরা ইফ এলস কন্ডিশনের মাধ্যমে জাস্ট দেখছি আমাদের ভ্যালুটা যদি -1 না হয় তার মানে কি, তার মানে আমাদের ওই ভ্যালুটা খুঁজে পাইছে, তাই না? কারণ আমরা -1 তখনই রিটার্ন করছি যখন আমাদের কমপ্লিট আইটারেশন, আমাদের সবগুলো আইটারেশন কমপ্লিট হওয়ার পরে আমরা আমাদের টার্গেট ভ্যালুটা পাই নাই। সো যখন -1 হচ্ছে না তার মানে আমরা ভ্যালুটা পাইছি এবং আমরা কি করতেছি, লিখতেছি ভ্যালু ফাউন্ড এট ইনডেক্স কি, আমরা যে ইনডেক্সটা পাইছি আমাদের রেজাল্টের মধ্যে যে ভ্যালুটা স্টোর হয়েছে ওটাই আমরা রিটার্ন করে দিচ্ছি। আর না হলে আমরা কি করতেছি, বলতেছি ভ্যালু নট ফাউন্ড। এটা আপনারা যদি লিনিয়ার সার্চের ভিডিওটা দেখে থাকেন ওখানে এক্সপ্লেন করা আছে। আশা করি আপনারা এই কোডটা বুঝতে পারছেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।